ম্যাগনেটিজমটাই হোক নাকি সরি ওই বলি এই ওর কিছুটা আমরা শুরু করি ম্যাগনেটিজমটা পরীক্ষার আগে যে দুটো ক্লাস থাকে তখন বড় সময় হয়ে গেছিল না প্রথম চ্যাপ্টারটা হয়েছে ম্যাটার নাই আর ম্যাগনেটিজমটাই আছে ছোট করে তারপরে পরীক্ষা আছে ইন্ডাকশন এসি আর ইএমএফ ইন্ডাকশন আর এসি কিন্তু অনেকটা বড় ওই এক সপ্তাহে কিন্তু কভার হবে না ম্যাগনেটিজমের পরের উইকে ওয়ান উইকে কিন্তু কোনোদিন কভার হবে না এসি তো মিনিমাম 3টে ক্লাস থাকবে খুব বড় অনেক টার্মস আছে অনেক ফর্মুলা ইন্ডাকশন তো এর ওয়েটেজ বেশি ওই পার্টটা খাইটা করে রাখতে হবে ম্যাগনেটিজম তো ম্যাগনেটিজম কভার করা অসুবিধা হবে পড়ানো আছে তো ঠিক আছে এবারে পরীক্ষার আগের উইকটাতে রিভিশন করলে একদিন রিভিশন করলে আর ম্যাগনেটিজম এটা একদিন আর্ট ম্যাগনেটিজমটাই শুধু একটু প্রবলেম আর ওই দু একটা ওই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কিন্তু একটা ছোটখাটো প্রবলেম আসেও না খুব একটা যেরকম এই পরীক্ষায় জাস্ট থাকবে বাট ফাইনালের জন্য তো ওয়েটেজ খুব বেশি না কিন্তু ইএমআই আর এসি ওইটা কিন্তু আমি বলছি ওই দুই চার দিনে কিন্তু কভার হবে না তো ওটা কিন্তু করা যেতে পারে ইন্ডাকশনটা করতে লার্জ টাইম থাকে তারপরে ওয়েটেজ হবে 4টে কোশ্চেন থাকবে ইন্ডাকশন এসি নিয়ে মিনিমাম তার বেশি থাকতে পারে ইন্ডাকশনের উপর ধর একটা কোশ্চেন থাকবে তারপর সেলফ ইন্ডাকট্যান্স বা মিউচুয়াল ইন্ডাকট্যান্সের উপর একটা থাকবে এসি থেকে মিনিমাম দুটো কোশ্চেন থাকবে এলসি আর সিরিজ থেকে একটা থাকবে আর পাওয়ার কনজাম্পশন বা অন্য পার্ট এই 4টে হয়ে যাচ্ছে ইন্ডাকশন করলে ভালো ইন্ডাকশনটা করলে না একটা এগিয়ে থাকবে পরে আবার যখন পড়ার পরীক্ষার আগে একটা তাহলে রিভিশন করলে ব্যাপারটা আইডিয়া হয়ে যাবে কতটা একটু টাফ আছে তো তাহলে ওটাই ফর্মুলা আছে আমাদের ছোট ছোট অনেক কেসেস ভর্তি সাব কেসেস সপ্তাহ পরে অপটিক্স আছে অপটিক্স মাঝখানে শুরু করতে হবে পড়া এরকম করে যেতে হবে আজকের পাওয়া যায় আজকের পরে আমরা দুটো উইক পাবো ইন্ডাকশন শেষ করে এই ক্লাসটা তাহলে এরকম করবো অপটিক্স পড়াবো আর হাফ তার 1 আওয়ার অপটিক্স হলো আর 1 আওয়ার ম্যাগনেটিজমের রিভিশন এরকম করে দুটো ক্লাস করতে হয়ে যাবে কভার পুরো একটা রিভিশন ক্লাস রাখা দরকার আছে পুরো পরের দিকে চ্যাপ্টার আগে আগে টান দেবো এটা খুলে দিচ্ছি ইন্ডাকশনটা এই আসবে না এটা সুখ্যাতি স্যার আসছে ও 5 মিনিটে ঢুকছে বললো Well, তাহলে স্টার্ট করি Okay, the electromagnetic induction.
electromagnetic induction, EMI. Electromagnetic induction. This chapter starts with the concept of electric flux and magnetic flux. Electric flux already আমরা learn করে নিয়েছি static electricity এর মধ্যে. So let's start with magnetic flux. Fine. The definition তো আমরা সবাই পড়েছি যে flux means field dot area. So magnetic flux equals to a magnetic field dot area vector. When B equals to uniform. এখন A cross sectional area বা যে কোনো surface area আছে ওখানে magnetic field uniform হলে magnetic flux equal to B dot A, that is B A cos theta. Theta B vector and area vector এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল সেটা, not surface and B. এটা অনেক সময় ভুলটা হয়। That is, এটা যদি একটা সারফেস হয়, তুমি সারফেস এরিয়া A, তো এরিয়া ভেক্টরের ডাইরেকশন এখানে কোন দিকে হয়? উপরের দিকে, perpendicular to the surface. That is the area vector. এবার এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড লাইনস থাকে, then this area makes an angle theta with magnetic field. So theta means angle between area vector and magnetic field. And flux equals to লেখা যাবে area integral of B dot dA or integral of B dA cos theta when B is non-uniform. Now the special cases. এরকম অনেক সিচুয়েশনস পাওয়া যাবে যেখানে ম্যাগনেটিক ফ্লাক্স জিরো হতে পারে। Like this. Suppose there is a square area where magnetic field lines are passing like this. These are the field lines. So each side of the square will R. So when the flux কত হবে এই সিনারিওতে? What is the magnetic flux? Zero. Look at the angle. Theta is magnetic. Surface is of the pole. When perpendicular draw out of the surface. তার সঙ্গে magnetic field angle তো 90 degree angle form করে। The flux equal to BA cos 90 degree. Electric flux এর মতন কনসেপ্ট, ফিল্ড লাইনস গুলো যদি along the surface পাস করে, সারফেসকে কাট করতে হবে, ইন্টারসেক্ট করতে হবে। ফিল্ড লাইন সারফেস ইন্টারসেক্ট না করে কোনো ফ্লাক্স থাকে না, ইলেকট্রিক ফ্লাক্স হোক এখানে আরো একটা কনসেপ্ট আছে, কনসিডার দিস সারফেস। এটা হচ্ছে একটা রাইট ফেসড সারফেস, দ্যাট মিন্স এরিয়া ভেক্টর ইজ ইন দ্যাট ডিরেকশন।
এইবার এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোর ডিরেকশন সাপোজ ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এভাবে আছে they are entering the surface and coming out entering the surface and passing through the surface এখানে ম্যাগনেটিক ফ্লাক্স হয়ে যাবে BA cos 0 degree that is BA মানে পজিটিভ হবে this is called positive flux coming out of the surface positive same like electric flux ফিল্ড লাইন গুলো লেফট সাইড দিয়ে সারফেসের উপরে ঢুকছে সারফেস ভেতর দিয়ে মুভিং থ্রু এরিয়া ভেক্টর ফিল্ড লাইন সেম ডাইরেকশন whereas the same surface এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন অপোজিট হলে বুঝতেই পারছো তো ফ্লাক্স will be negative inbound flux like when magnetic field lines enter the surface and invade through it from right to left so এখানে ফ্লাক্স হচ্ছে BA cos 180 একদম minus B right it's a negative flux so outbound flux positive flux inbound flux negative flux এর আরো যে ফার্দার কেসেস আছে আমরা স্টাডি করতে করতে পরে দেখব ফার্স্ট ফ্যারাডেজ লস অন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই লটা এই পুরো চ্যাপ্টারের বেসিস ফর্ম করছে যা কিছু ফর্মুলা আছে সেগুলো ডাইরেক্টলি ফ্যারাডে লর অ্যাপ্লিকেশন অর ল দ্যাট হ্যাজ বিন ডিরাইভড ফ্রম ফ্যারাডে ফ্যারাডে ল ডাইরেক্ট বা ফ্যারাডে থেকে ডিরাইভ করা কোনো ল আমরা বাকি গোটা চ্যাপ্টারে Faraday's যে laws ওটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করে পড়ছি নাম্বার 1 ফার্স্ট ল I mean first part of the law gives us the reason for electromagnetic induction ওইখান থেকে আমরা কি বুঝতে পারছি না if the law says if magnetic flux linked or associated with the surface changes then electromagnetic induction takes place that is EMF is induced মানে কোনো সারফেস তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড বা লিংকড ফ্লাক্স আছে যদি কোনো ভাবে ফ্লাক্স চেঞ্জ হয় সেটা দুরকম ভাবেই চেঞ্জটা হতে পারে পজিটিভ থেকে নেগেটিভ হতে পারে তাহলেও চেঞ্জ হলো আবার ম্যাগনেটিউড চেঞ্জ হতে পারে ডিরেকশন চেঞ্জ হতে পারে যে কোনো ভাবে মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন করে যদি ডিরেকশন চেঞ্জ করে তাহলেও ভ্যালু চেঞ্জ হতে পারে ফ্লাক্সের কারণ BA থিটা তিনটের উপর ডিপেন্ডেন্ট না ম্যাগনেটিক ফ্লাক্স তো তিনটের যে কোনো একটা চেঞ্জ হলেই এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইনডিউসড তো সেইটার উপর ডিপেন্ড করে তিনটে কেসেস আমরা আলাদা করব বাট ফার্স্ট হচ্ছে রিজন ফর EMI কি না ফাই চেঞ্জেস এবারে ফ্লাক্স চেঞ্জটা তিন ভাবে হতে পারে অ্যাকর্ডিংলি থ্রি টাইপস অফ ইন্ডাকশন আমরা স্টাডি করতে পারবো এই ফর্মুলাটা আমরা রিকল করছি যে ফ্লাক্স ইকুয়ালস টু BA cos তো যদি ম্যাগনেটিক ফিল্ড কোনো ভাবে চেঞ্জ দেন একটা ইন্ডাকশন হবে ওটাকে আমরা বলবো স্ট্যাটিক ইন্ডাকশন স্ট্যাটিক EMI আর এর থেকে যে EMF ডেভেলপ করবে ওটাকে আমরা বলবো তাহলে স্ট্যাটিক EMF এগুলো জাস্ট নোমেনক্লেচার এরকম বলা হয়েছে তাই চলে আসে যদি কেউ এটাকে অন্য কিছু বলতে জাস্ট নেম আমাদের বেসগুলো আইডেন্টিফাই এমন হতে পারে যে ম্যাগনেটিক ফ্লাক্স কনস্ট্যান্ট ডিরেকশন কনস্ট্যান্ট বাট এরিয়া ইজ চেঞ্জিং তো এরিয়া চেঞ্জ হলে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দেখতে পাওয়া যাবে সেটাকে আমরা বলবো ডায়নামিক অর মোশনাল EMI আর ওখান থেকে যে EMF ইনডিউসড হবে কয়েলটাতে দ্যাট উইল বি কল্ড মোশনাল EMF ডায়নামিকটা আমরা ইউজ কম হয় মোশনাল a third BA constant but theta is changing এরকম যদি হয় তাহলে কয়েল যদি রোটেট করতে থাকে তাহলে এরিয়া ভেক্টর আর B ওদের মধ্যে অ্যাঙ্গেল কন্টিনিউয়ালি চেঞ্জ করতে থাকে দ্যাট ইজ থিটা চেঞ্জ থেকে যদি ইন্ডাকশন ইন দ্যাট কেস ওই টাইপের ইন্ডাকশনকে আমরা কি বলছি পিরিয়ডিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর এইখান থেকে যে ভোল্টেজ ডেভেলপ করবে আর EMF ডেভেলপ করবে দ্যাট উইল বি কল্ড দ্য পিরিয়ডিক EMF
So these are the possible three ways in which electromagnetic induction takes place. The first law says this. এরিয়া চেঞ্জ মানে কি স্যার বডিটা চেঞ্জ করছে? বডির মুভমেন্ট থাকলে হবে বা এরিয়া যদি গ্রো করে বা স্ট্রেন করে তাহলেও হতে পারে। কারণ ধর একটা লুপ আছে, লুপটাকে আমি যদি আস্তে 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 এমনভাবে পুল করি যে ওটা এরিয়াটা কমে যাচ্ছে তাহলেও হবে, মোশন থাকলেও হবে, যে কারণে মোশনাল ইএমএফ বলা হয়। রোটেশন থেকেও এরিয়া চেঞ্জ হতে পারে, একটা রড যদি ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করতে থাকে এরিয়া দ্যাট সুইপিং আউট, ওই এরিয়াটা চেঞ্জ হচ্ছে, সেটা থেকে হতে পারে। আসছি আপনার কেসগুলো সব। এন্ড নাম্বার 2, এমন না যে ফ্যারাডের দুটো ল আছে, তা না, ফ্যারাডের ল স্টেটমেন্ট একটাই। আমরা ফ্যারাডের ল থেকে কি কি পাই সেটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করে দিয়েছি। ফার্স্ট পার্ট থেকে আমরা জানতে পারছি যে রিজন ফর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সেকেন্ড পার্ট থেকে আমরা মেজার করতে পারছি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইএমএফ, যে ইনডিউসড ইএমএফ বলছি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইট। এটা তো আমরা পড়েছি যে ইনডিউসড ইএমএফ epsilon বলবো, it can be measured by the formula minus n divided dt. n means number of turns of the coil. যদি কোনো টার্নের কথা না বলে, একটাই প্লেট বলে, একটাই এরিয়া থাকে, তখন n এর ভ্যালু 1 দেব। আর যদি মেনি টার্ন ওয়ালা কয়েল থাকে তখন n এর ভ্যালু given থাকে 1000, 500, 200 and divided dt equals to rate of change of gas. কিন্তু আমাদের যদি শুধু ইএমএফ টার ভ্যালু দরকার হয়, ম্যাগনিটিউড দরকার হয়, তখন আমরা নেগেটিভ সাইনটা নেগলেক্ট করতে পারবো। দ্যাট ইজ আ মডিউলাস নেটওয়ার্ক। অফেন উই ইউজ দিস ফর মোড ইএমএফ, দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ ইএমএফ শুধু দরকার, তখন সিম্পলি n ইনটু ডিভাইড। আর মোস্ট অফ দ্য কেস আমরা এটাই করি। যদি কোনো কারণে আমাদের ডিরেকশন জানা দরকার হয় তখন নেগেটিভ সাইনটা নিয়ে ওটার মিনিং কি সেটা আসছে পরে কোশ্চেন নেব, তখন ওটা ডিসকাস করছি। লেন্স এর সঙ্গে আমরা ডিসকাস করে নিই, তারপরে যাব। I am sick and I'm still right. Lenz's is often called the second law of induction. Faraday's law and Lenz's law. Actually আমরা ব্যাপারটা এরকম কেন, কোন বইতে দেখবেন ফ্যারাডেজ ল বলে দুটো ল দিচ্ছে, কোথাও ফ্যারাডেজ ল একটাই লেখা থাকে। ব্যাপারটা হচ্ছে ফ্যারাডে তো আর ওরকম ল বানিয়ে আর কি জানতো যে আমি ল আবিষ্কার করবো। ফ্যারাডে একটা পেপার লিখেছিল, ওখান থেকে যে রেজাল্টগুলো পাচ্ছি আমরা সেগুলো ডিসকাশন করি। যেমন বোর্স থিওরি, বোর্ড গুলো 1 2 3 করে পস্টুলেট লিখে গেছে, ওর বিশাল পেপার, একটা কয়েকশো পেজের একটা রিপোর্ট, ওটাকে প্রিন্ট করে হ্যাঁ ওখান থেকে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে আমরা সেগুলো নিউটন কি লিখে 5 সেকেন্ড লাভ আমরা বলছি প্রিন্সিপি আছে, বই লিখে গেছে, সেইখান থেকে আমরা বার করে ব্যাপারটা বারে বার। স্যার তাহলে না, এটা তো ওয়াইড কোশ্চেন না। আরে ওটা কি ছিল? আরে না, ওই কি লোকটা ছিল, আরে পিস নিয়ে ঝামেলা করে মেন্ডেলের লগুলোকে 1 2 3 করে লেখা ছিল নাকি? না মেন্ডেল ল তো ব্যাপারটা হচ্ছে মেন্ডেল অবজারভেশন, ওটা 1 2 বলার কারণ আছে। কারণ মেন্ডেলের ল হলো মেন্ডেল নিজে যখন ডিরাইভ করে তখন দুটো ল তো কমপ্লিটলি দুটো ডিফারেন্ট জিনিস বোঝাচ্ছে না। একটাতে আমরা একটা করে ট্রেড নিচ্ছি ক্যারেক্টারিস্টিক, আর একটা করে পেয়ার অফ ট্রেড শো করছি। আচ্ছা, ওটা মেন্ডেল নিজেই ওরকম করে গেছিলেন, সেই জন্য ওটা বলা হয় নয়েজ মেন্ডেলই বলে গেছে। নয়েজ স্যার আপনি সব কিছু জানেন। প্রিন্সিপাল অফ সেগ্রিগেশন নাকি সব এগুলো মেন্ডেল নিজেই বলে গেছে যে না এটা তোমরা ভাগ এক দুই করেই করবে, বলে গেছে। তাই জন্য আমরা করছি। হ্যাঁ সেগুলো মেন্ডেল নিজেই ওটা বলছিলেন, সেই জন্য ওরকম আমরা করছি। তাই এনিওয়ে, তো লেন্স ল স্টেটমেন্ট তো খুব ইজি। স্টেটমেন্টটা কি বলে? লেন্স ল স্টেটমেন্ট অনলাইন the EMF the EMF induced will always resist or oppose its cause, its reason. ইন্ডাকশনটা যে রিজন থেকে হচ্ছে, ইন্ডাকশনের রিজন তো আমরা এখানে তিনটে পড়লাম, বি চেঞ্জ, এ চেঞ্জ, থিটা চেঞ্জ। তো ইন্ডাকশনটা যখনই হবে ইনডিউসড ইএমএফ যেটা জেনারেট করবে, সেই ইনডিউসড ইএমএফ টা এমন ভাবে জেনারেট হবে সার্কিটের মধ্যে
যেন সেটা যে রিজন থেকে ইন্ডাকশন আসবে সেই রিজনটাকে স্টপ করার চেষ্টা করবে, যেন অপোজ করবে, মানে নিজে থেকে চাইবে না যেটা হোক। আমরা পড়েছি নিশ্চয়ই ইট কামস ফ্রম ল অফ কনজারভেশন অফ এনার্জি। মানে ধরো একটা কোনো রিজন থেকে, ধরো একটা ম্যাগনেট আছে, ম্যাগনেটের কাছে একটা কয়েল লাগিয়ে দেবো, পুল আর টেকিং দ্য কয়েল ক্লোজার টু দ্য ম্যাগনেট, তাহলে এটা ইন্ডাকশন হয়। এখন এর ফলে যদি ইনডিউসড ইএমএফ এমন হয় যে ইট কজেস ফার্দার অ্যাট্রাকশন, তাহলে তখন এনার্জি ইভলভ করছে। যত কাছে আমি নিয়ে ছেড়ে দিলাম, তাহলে নিজে থেকে যদি ওটা এনার্জি জেনারেট করে, তাহলে তো ওই কয়েলটা আরো কাইনেটিক এনার্জি গেইন করবে, আরো ফাস্টার যাবে, তো আরো বেশি ইএমএফ ডেভেলপ করবে। তাহলে তখন এনার্জি নেট এনার্জি গেইন হচ্ছে, সেটা তো কোনোদিন হয় না, কারণ ওটাতে এনার্জি লস আছে, আইদার ম্যাগনেটিক এনার্জি অর কাইনেটিক এনার্জি, কোনো একটা লস হতে হবে। তো এখান থেকে লেন্স কি বলছে না, ওর কাইনেটিক এনার্জিটা কমে যাবে, স্লো ডাউন করে দেওয়ার চেষ্টা করবে কয়েলটা। তার এগেইনস্টে যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি আমরা, তখন আমরা কারেন্ট জেনারেট করতে পারবো, যেটা করা হচ্ছে তোমার জেনারেটর বা ডায়নামো। ওই যে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই লাগে, ডিজেল ইঞ্জিন সাহায্যে হোক, বা তোমার সেটা হাইড্রো ইলেকট্রিসিটির ক্ষেত্রে ওয়াটার তার কাইনেটিক এনার্জি দিয়ে হোক, কোনো না কোনো ভাবে ওই যে লস্ট কাইনেটিক এনার্জি অফ দ্য কয়েল সেটাকে মেক আপ করে দেওয়া হচ্ছে, দিলে কন্টিনিউয়াস একটা কারেন্ট সাপ্লাই পাওয়া যাচ্ছে। তো লেনজেস লর বেসিক যেটা ইমপ্লিমেন্টেশন সেটা হচ্ছে দুটো, সেই জায়গাগুলো আমরা একটুখানি দেখে নেব। নাম্বার 1, যখন স্ট্যাটিক ইন্ডাকশন, স্ট্যাটিক ইএমএফ এন্ড পিরিয়ডিক ইএমএফ, এইগুলো যখন ইন্ডাকশনটা হবে, এই কেসগুলোতে আমরা ডিরেক্টলি লেনজেস ল অ্যাপ্লাই করব, করে ইনডিউসড ইএমএফ এর ডিরেকশন কোন দিকে আছে ওটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। কিন্তু কেসটা যদি মোশনাল ইএমএফ হয়, এটা মোশনাল ইএমএফ ইনডিউসড হচ্ছে একটা কয়েলে, তখন ইনডিউসড ইএমএফ এর ডিরেকশন কি হবে এটা বোঝার জন্য লেন্সের পরে ওই ফ্লেমিং লোকটা এসে এটা আমাদের হেল্প করে আছে। ওই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল না রাইট হ্যান্ড রুল, কোনটা? ইন্ডাকশনে রাইট হ্যান্ড রুল, আর ইলেকট্রোম্যাগনেটিজমে লেফট হ্যান্ড। সেদিন একটা জিনিস হয়েছে, জাস্ট একটা শেয়ার করছি এক্সপেরিয়েন্স। আমি একজনকে পড়াতে রাইট হ্যান্ড রুলটা বলেছি, এবার ওকে বলেছি এটা করে দেয়, সে যতবার করে উল্টো ডিরেকশন চলে আসছে। আমি বলছি যে কি করছিস, বারবার ভুল হচ্ছে না। বলছে না স্যার আমি তো করছি স্যার, 2-3বার চেক করেছি, প্রতিবারই উল্টো ডিরেকশন আসছে, মানে কারেন্ট ডিরেকশনটা ভুল আছে করে বারবার। তো যেখানে স্যার এটা এরকম রাইট হ্যান্ড রুল লেফট হ্যান্ড রুল দিয়ে ছিল চেষ্টা করছি, ওই লেফট হ্যান্ড দিয়ে রাইট হ্যান্ড রুলটাকে ইউজ করছি, এর নামটাই তো আলাদা, উল্টে যাবে তো। এরা আমাদের সব ভুল হয়ে যায় পরীক্ষাটা আরো এইরকম ভাবে দিয়ে দেবো, ভুল হয়। প্রবলেম হচ্ছে মানে কি বলবো, আমরা নিজেরাই এর জন্য দায়ী, বেশিরভাগ তো দাঁড়াত দিয়ে লিখি, তো মাথা ইউজ করাটা ইজি হয় না, ওইটাই ভুলটা হয়, এটা লিখে ভাবতে হবে। এই তো স্যার, তো মোশনাল ইএমএফ ইউজ করার জন্য আমরা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি। ডায়নামোতে ইউজ হয় বলে আরেকটা নাম ডায়নামো। এই রুলটা আমরা ডিগ্রি রুলটা তো সবাই জানে, এবিসি রুল। এই ফিঙ্গার, এটা হচ্ছে আমাদের থাম, এই ফিঙ্গারটা থাম, থাম ডিনোটস অ্যাক্সিলারেশন অর মোশন, অ্যাক্সিলারেশন। এ এটা বি ম্যাগনেটিক ফিল্ড, এই যে এই ফিঙ্গারটা ইন্ডেক্স ফিঙ্গার, তাহলে বি ডিরেকশন শো করবে, and this denotes C current। হ্যাঁ এফবিআই এটা ফোর্স এর হ্যাঁ বলতে পারো এক্সটার্নাল ফোর্স বা মোশন, এই এবিসি রুল বলতে পারো। আমি এরকম এফবিআইটা ইজি হয়, এফবিআই এরকম আর এটা এফবিআই অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বলে দুটো জিনিস ফিক্স হচ্ছে, বি আছে, এটা শুধু চেঞ্জ হয়। ইউসিএমএফ এ আমরা মোশনটা ডিরেকশন বলছিলাম, আর লেফট হ্যান্ড রুল করার সময় এটা ফোর্স, একই জিনিস, শুধু ফিঙ্গারগুলো ঠিকঠাক করে রাখবে। তো চলো আমরা এবার একটা সিচুয়েশনগুলো একটা করে দেখে নিই যে কিরকম ভাবে ইন্ডাকশনগুলো হচ্ছে। ফার্স্ট আমরা এটা স্টার্ট করবো, স্ট্যাটিক ইএমআই। স্ট্যাটিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সাপোজ এখানে একটা রিজিয়ন
say given by 2t minus 3t square. Generally magnetic field এর ইউনিট আমরা টেসলা বলি, কিন্তু এই চ্যাপ্টারে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু ফ্লাক্স বাই এরিয়া আর ফ্লাক্সের ইউনিট ওয়েবার, তাই অনেক সময় টেসলাটাকে ওয়েবার পার মিটার স্কয়ার লিখছি। এটা জেনারেলি এই চ্যাপ্টারেই ইউজ করে বেশি, অন্য চ্যাপ্টারে ইউজটা কম। টেসলা ও ওয়েবার পার মিটার স্কয়ার, যাই হোক, তো সেটা দেওয়া আছে 2t minus 3t square টেসলা t in seconds। এখানে ম্যাগনেটিক ফিল্ড লিখেছি, এটা একটা एग्जांपल দিই। আচ্ছা, এরিয়ার উপর ম্যাগনেটিক ফিল্ডটা প্রেজেন্ট আছে, এরিয়া ভেক্টর ম্যাগনেটিক অফ এরিয়া ধরো 0.02 মিটার স্কয়ার। তো জেনারেলি এই টাইপের কোশ্চেনে কোশ্চেন ফরম্যাটটা কি থাকবে, একটা পার্টিকুলার একটা কোনো টাইম পয়েন্ট দিয়ে সেই টাইম পয়েন্টে কত ইএমএফ জেনারেট হচ্ছে ওটা জিজ্ঞেস করবে, লাইক ফাইন্ড ইএমএফ at t equal to 2 seconds, একটা টাইম পয়েন্ট দিয়ে তো এইসব কেসে আমরা কি করবো, ডিরেক্টলি ফ্যারাডেস ল অ্যাপ্লাই করবো। তাহলে ইনডিউসড ইএমএফ মাইনাস 8 d5 dt, আগেই বলেছি এরিয়া যদি একটা সিঙ্গেল লুপ হয় বা সিঙ্গেল প্লেট হয় তাহলে n ইকুয়ালস টু 1 পাবো, দ্যাট ইজ এটা ভুলে গেলাম, জাস্ট মাইনাস d5 dt করলে অ্যান্সার। তো চলো করে মাইনাস d5 dt ডায়াগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে 5 ইকুয়ালস টু ba আছে এখানে, একটু ব্রেক করে বলি প্রথমবারের জন্য যারা পাচ্ছে তারা রেডি করো। -0.2 তো ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে কিন্তু এরিয়া তো কনস্ট্যান্ট, এরিয়া বাইরে যাবে, শুধু dB dt করতে হবে। তো ওটা ডেরিভেটিভ বানিয়ে দাও, 2t minus 3t square 2 minus 6t মাইনাস সাইন অ্যাবজর্ব করে নাও ভিতরে, তো এই ইনটু 6t মাইনাস ইএমএফ at t equal to 2 সেকেন্ড। নিজেদের মতো করে বসিয়ে দিলাম। এখান থেকে এর চাইতে ক্রিটিক্যাল লেভেলের কোশ্চেন হবে না, খুব একটা আসেও না, মানে আমি এখনো পর্যন্ত এআইপিএম একবার তো আসেনি স্ট্যাটিক ইএমআই, জাস্ট মডিউলগুলোতে থাকে এবং টপিকটা তো আমাদের আছে, তাই বললাম। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়নামিক ইএমএফ এবং ওই রিলেটেড যত ডিসকাশন আছে এটাকেই মেনলি আমরা ইম্পর্টেন্ট দিই, ডায়নামিক অর মোশনাল ইন্ডাকশন। এর মধ্যে দেখবে দুটো বেসিক কেসেস আছে। কেস 1 লিনিয়ার মোশন রিলেটেড কোশ্চেনস। তো জেনারেলি কোশ্চেন থাকবে একটা রড আছে কি একটা কন্ডাক্টিং ওয়্যার, সেটা লিনিয়ার একটা ভেলোসিটি গিভেন আছে সামথিং, বাট আ প্লেন এরোপ্লেন ইজ ফ্লাইং ওভার আর্থ ম্যাগনেটিক ফিল্ড, তার উইং টু উইং ডিসটেন্স মানে টিপ টু টিপ ডিসটেন্স, উইং স্প্যান যেটা বলি সেটা দেওয়া আছে, ফ্লাই করছে, এলটা দেওয়া আছে, তার স্পিড কত সেটা জানতে হবে। আর যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছে যদি তার মধ্যে মুভমেন্টটা মানে ম্যাগনেটিক ফিল্ডটা নন থাকে, তাহলে BLV এই তিনটে কোয়ান্টিটি নন থাকলে লিনিয়ার মোশনের জন্য যে ইএমএফ ডেভেলপ করে BLV সাইন থিটা, সেটা তো আমরা পড়েছি, তো ডিরেক্টলি ওটা আমরা ইউজ করছি। ফ্যারাডে ল থেকে আসছে জিনিসটা, তো ইএমএফ ইকুয়াল টু এখানে আমরা ইউজ করব এই ফর্মুলা BLV sin থিটা। কিন্তু একটা ব্যাপারে কেয়ারফুল, এই সিচুয়েশনটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়, সেটা কি বলছি। সাপোজ এটা হচ্ছে রড আছে, রডটাকে একটা রেলের উপর প্লেস করা হচ্ছে, এটা হচ্ছে মেটাল রেল, রড ক্যান স্লাইড ওভার দ্যাট, রডের এই পয়েন্ট টু পয়েন্ট ডিসটেন্স এটা হচ্ছে L, রড ইজ পুলড অ্যারাউন্ড দ্য রেল উইথ স্পিড v towards the right, এখানে ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে। তো কনসেপ্টটা হচ্ছে রডটাকে যদি ডিটি টাইপ একটা স্মল ডিসটেন্স মুভ করে, স্পিড v তে যাচ্ছে যেহেতু,
তাহলে ওর ওখানে ডিসটেন্স কভার্ড ইন টাইম ডিটি কি হবে ভি ইনটু ডিটি। তো ধরো ভি ইনটু ডিটি ডিসটেন্স মুভ করে এই পজিশন। এটা করতে গিয়ে মাঝখানে যদি এরিয়া কভার করে এরিয়াটা কত হবে রডের লেন্থ এল হচ্ছে তাহলে এল ভি ডিটি এরিয়া কত তাহলে এর জন্য ফ্লাক্স VL VDT তাহলে ফ্লাক্স চেঞ্জ কত হবে দ্যাট ইজ d phi যদি ওইটাই কারণ মুভমেন্ট যখন স্টার্ট হবে তখন এরিয়া সোয়েপ্ট অন দ্য ম্যাগনেটিক ফিল্ড জিরো রডটা যখন ইনিশিয়াল যে পজিশনে আছে এখানে যতক্ষণ আছে রডটা ততক্ষণ মুভমেন্ট না হলে কোনো এরিয়া ট্রাভার্স করছে না রড তো একটা ওয়ান ডাইমেনশনাল জিনিস ততক্ষণ এরিয়া ফর্ম করছে যে মুভমেন্ট করলে একটা সার্টেন এরিয়া কভার করে তাহলে d phi equal to phi minus initial area zero that is VL dt তাহলে d phi dt equal to just VL এখানে আমরা ধরেই নিয়েছি যে দেখো velocity length vector of the rod and magnetic field তিনটেই perpendicular যেটা আমরা যে ফর্মুলা এখনই লিখলাম ওখান থেকেও লিখতে পারি E equal to BLB sin theta থেকেও বলতে পারি যে থিটা যখন এখানে 90 ডিগ্রি না হবে তখন EMF equal to BL কিন্তু কনফিউশনের জায়গা এটা কনফিউশনের জায়গা হচ্ছে আমি বলছি এখন হয়তো কনফিউশন নেই আমি বলার পর তৈরি হবে এটা হতে পারে এখন হয়তো ঠিকই করছিস না ভেবে এবার হয়তো কনফিউশন আছে এটা হতে পারে সেটা হচ্ছে এখানে তো তিনটে ভেক্টর আছে ভি এল বি তো থিটা কোন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আর যদি যে কোনো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা বলি তাহলে বাকি ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল দেওয়া থাকলে ফর্মুলা তাহলে ডবল থিটা নেই না না বি আমি বলছি ভি এল বি তিনটে ভেক্টরের মধ্যে কোন অ্যাঙ্গেলটা থিটা এখানে বলছি এটা বলতে বলছি আমি জানিস বল চেষ্টা কর না বি আর এর মধ্যে বি এল ডিটি মানে বি আর এল না হ্যাঁ ঠিক করে বলো এল আর ভি মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কারণ এল আর এল এন্ড ভি তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা আমি বলছি এক্সপ্লেইন করার পরে ডাউটটা থাকবে না তো এই যে ফর্মুলাতে থিটা এখানে নোট করো স্পেসিফিক্যালি এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এল ভেক্টর এন্ড ভি ভেক্টর এই ভি ভেক্টর এল ভেক্টর আর আমরা একবার লাগাবো না একবার অ্যাঙ্গেল বিটুইন এল ভেক্টর এন্ড ভি ভেক্টর এইবার এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড আর বোথ পারপেন্ডিকুলার টু এল এন্ড বি মানে এল ভি যে প্লেনটাতে থাকবে ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে পারপেন্ডিকুলার যদি ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে পারপেন্ডিকুলার না হয় তাহলে কি হবে দ্যাট ইজ আমি এই যে সিনারিওটা ড্রয়িং করেছি সিনারিওটা আগে এক্সপ্লেইন করছি সাপোজ এই যে রডটা আরেকবার ড্রয়িং করছি এটা হচ্ছে রড আমার তাহলে সেটা কম্পোনেন্টটা নিতে হবে পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্টটা নিতে হবে হ্যাঁ। বি cos থিটা হ্যাঁ, কম্পোনেন্ট B cos theta। নিয়ে কাজ করতে হবে হ্যাঁ। বি জায়গায় ওটা সাবস্টিটিউট করতে হবে এটাই বলছি তাহলে এল ভেক্টরের ডিরেকশনে সাপোজ এটা আছে যে কোনো একটা আপ বা ডাউন করো এটা হচ্ছে ভি আমি ধরেছি এটা পারপেন্ডিকুলার দ্যাট ইজ থিটা 90 ডিগ্রি আর ম্যাগনেটিক ফিল্ড এখানে হচ্ছে ক্রস তার মানে দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার এখানে একটু ল্যাঙ্গুয়েজ লিখে রাখি পি পারপেন্ডিকুলার টু এল ভি প্লেন লেন্থ আর ভেলোসিটি যে প্লেনে আছে সব সময় তার সঙ্গে পারপেন্ডিকুলার নিতে হবে মানে নেওয়া হয়েছে সেইভাবে ফর্মুলাটা লেখা হয়েছে তো এর ফার্দার কেসে থাকে তাহলে যদি ওরকম ভেলোসিটি নেওয়া ভেলোসিটিতে লেন্থ এর সঙ্গে সার্টেন অ্যাঙ্গেল করে যায় তাহলে যেটা ধরো এল আছে এইভাবে রডটাকে ঘুরে করা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তাহলে দেখো এল আর ভির মধ্যে অ্যাঙ্গেল এখন চেঞ্জ হচ্ছে বাট স্টিল এল ভি যে প্লেনে আছে ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে পারপেন্ডিকুলার তাহলে স্টিল ওই এল ভি সাইন থিটাই করতে পারবো সিম্পলি অ্যাঙ্গেলটা থিটা নিয়ে দিতে হবে তাহলে ইনডিউস ইএমএফ এই কেস থেকে যেরকম আছে ওই বিএলভি সাইন থিটা দিয়ে করব 90 ডিগ্রিটা স্পেশাল কেস আছে এইবার একটা কোশ্চেন ওই বি যদি পারপেন্ডিকুলার না হয় তো তাহলে কি হবে এরকম x y z
প্লেস করা আছে that is the along x axis length equal to say 2 meter it is pulled along y axis velocity vector 10 meter per second magnetic field is directed in that direction. This is 30-degree angle. Magnetic field is say 0.2 decimal. এইবার কোশ্চেনটা হচ্ছে যে find EMF across the rod. রডটার নাম দিয়ে দিলাম AB. এটা তাহলে কিভাবে করবে ডাইরেক্টলি বললাম LV পারপেন্ডিকুলার আছে 2 LV পারপেন্ডিকুলার যে অ্যাঙ্গেলটা থিটা ওটা তাহলে 90 ডিগ্রি তাহলে BLV sin থিটার স্পেশাল কেস ZV নেওয়া যাবে কিন্তু B জায়গায় একটু সাবস্টিটিউট করতে হবে B টা তো LV প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার নেই LV কোন প্লেন ফর্ম করছে দেখো XY প্লেনে আছে LV ইট ফর্মিং XY প্লেন তার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশন হচ্ছে Z B তো Z অ্যাক্সিসের দিকে নেই থাকলে BLV sin থিটা করা যাবে যেহেতু নেই তাহলে Z অ্যাক্সিসের দিকে B যে কম্পোনেন্ট আছে ওটাকে নিতে হবে করে নাও এই ডিরেকশনে যে কম্পোনেন্ট আছে তাহলে সেটা B cos 30 এইবার দেখো তাহলে ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা ইউজ তাহলে B এর জায়গায় কি সাবস্টিটিউট করব B cos 30 তারপর LV cos LV sin 90 বুঝতে পারলে এবার BLV sin থিটা বলছি ওই যে L আর B মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ফর্মুলাটা তো BLV sin থিটা ওটা থিটা অ্যাঙ্গেল বিটুইন L আর B L B দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার আছে তখন এই ফর্মুলা যদি না থাকে যেমন এই কেসটা তখন পারপেন্ডিকুলার ডিরেকশনে B কম্পোনেন্ট মানে B জায়গা B cos থিটা নিয়ে বাকি আছে ফর্মুলা তাহলে B cos থিটা LV sin 90 এরকম তো বাকি ক্যালকুলেশন 0.2 half এই না root 3 by 2 এই জায়গাটা বেশিরভাগ বইতে ক্লারিফাই করা নেই আকাশের মুখটা বলতে এই জায়গাটা ক্লারিফাই করে দিতে পারা উচিত কারণ এরকম কোশ্চেন দিলেই তো কনফিউশন আসবে না যে থিটা কাদের মধ্যে গেলে তো তিনটে ভেক্টর তো ব্যাপারটা এইভাবে আসছে ঠিক আছে ফর্মুলা আমরা অলওয়েজ BLV sin থিটা রাখবো যেখানে B LV এর সঙ্গে পারপেন্ডিকুলার যদি না হয় তাহলে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিতে হবে তোমার ধরো এই অ্যাঙ্গেলে না দিয়ে এটা দিয়ে বলতো 60 ডিগ্রি তাহলে এটা নিতাম কি না কম্পোনেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার ঠিক আছে আমার যেমন একটা অ্যাঙ্গেল জানা তাহলে BLV sin থিটা লিনিয়ার এর উপর আরো একটা কোশ্চেন আছে তো এই কোশ্চেন দিল a plane is flying north to south direction horizontal wingspan given আছে ধরো 20 মিটার speed 900 km/h okay and vertical component of Earth's magnetic field either 2 Gauss 1 Gauss means 10 to the power minus 4 Tesla that is লিখে দিচ্ছি 2 into 10 to the power minus 4 Tesla Earth's magnetic field এরকম 10 to the power minus 4 অর্ডারের হয় সেই জন্য Gauss ইউনিটটা বেশি এখন এখানে ইনডিউসড ইএমএফ জিজ্ঞেস করছে
এখান থেকে আমরা ফাইন্ড আউট ইউজ ইএমএফ প্লেনটা নর্থ থেকে সাউথে যাচ্ছে তাহলে উইং স্প্যান হয়ে গেছে ইস্ট ওয়েস্ট উইং স্প্যান ইস্ট ওয়েস্ট অসুবিধা নেই ভার্টিক্যাল তো আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ভার্টিক্যাল কম্পোনেন্ট দেয়াই আছে তাহলে এটা হচ্ছে এল প্লেনটা এরকম যাচ্ছে উইথ স্পিড ভি মানে এক্স্যাক্টলি শুধু বিএলভি করে লিখতে যাচ্ছে ঠিক আছে বিএলভি পারপেন্ডিকুলার সিম্পলি বিএলভি এবার এই কোশ্চেনের অনেকগুলো কন্টিনিউয়েশন আছে হ্যাঁ এর অনেকগুলো সেপারেট কেসেস থাকতে পারে সেম প্লেন starts flying east to west in horizontal direction. Same plane starts flying east to west in horizontal direction. এখন ইএমএফ কত একই থাকবে না কোনো চেঞ্জ হচ্ছে উইং স্প্যান এখন কোন দিকে আছে নর্থ সাউথ ডিরেকশন কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্টই তো নিচ্ছি আর্থের ম্যাগনেটিক ফিল্ডের ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচ্ছি তাহলে ওই সিনারি একই থাকছে কোনো চেঞ্জ নেই say BLB perpendicular to each other. No change. এই বার আছে ধরো এটা ফাইটার প্লেন গুলো डायरेक्टली ভার্টিক্যালি আপওয়ার্ড যেতে পারে ভার্টিক্যাল প্লেনে ট্রাভেল করতে পারে সেম প্লেন স্টার্টস ফ্লাইং ভার্টিক্যালি আপওয়ার্ড এখানে না প্রথম প্রবলেম হচ্ছে কিভাবে যাচ্ছে এখন দেখো এখন আর্থ ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড নিলে হবে প্লেনটা যখন ভার্টিক্যালি আপওয়ার্ড যাচ্ছে তখন আর্থের ভার্টিক্যাল কম্পোনেন্ট তো ক্যালকুলেশন আসবে না জিরো তাহলে ওর জন্য কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্ট দেওয়া থাকলে ক্যালকুলেশন করা যেতে পারে তো দিয়ে দিচ্ছি হরাইজন্টাল কম্পোনেন্ট সেম প্লেন স্টার্টস ফ্লাইং ভার্টিক্যালি আপওয়ার্ড আর ওর উইং স্প্রেড আছে বলা আছে ইস্ট টু ওয়েস্ট ডিরেকশন horizontal component of arc field or 0.1 the EMF মানে উইংটা আছে ইস্ট টু ওয়েস্ট ডিরেকশন কি হবে না পারপেন্ডিকুলার টু সিচুয়েশন দেখে নাও আর্থের ম্যাগনেটিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট তো নর্থ সাউথ থাকে মানে ম্যাগনেটিক ফিল্ড লাইনস নর্থ সাউথ এটা নর্থ সাউথ লাইন এটা তো নর্থ সাউথ লাইন এটা নর্থ সাউথ ডিরেকশন ম্যাগনেটিক উইং স্প্যান ইস্ট টু ওয়েস্ট ডিরেকশন আছে পারপেন্ডিকুলার আর ভি দা সঙ্গে পারপেন্ডিকুলার আপওয়ার্ড তাহলে পারপেন্ডিকুলার থাকছে তিনটে তো আবার ওই এমএফসি একই করে যাবে বিএলবি ফর্মুলা দিয়ে হয়ে যাবে ভি আপওয়ার্ড এই প্লেনটা এরকম যাচ্ছে এটা ভি ডিরেকশন হলো উইং স্প্যান আছে এল আর উইং স্প্যানের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন এর মানে কোথাও আর্থ এন্ড ম্যাগনেটিক ফিল্ড মানে এক্স ওয়াই জেড অ্যাক্সিস এই সিনারিওটা দেখা এটা তো উইং স্প্যান এটা আর্থ এন্ড ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার এল আর ভি পারপেন্ডিকুলার আর তার সঙ্গে আবার ভিও পারপেন্ডিকুলার আপওয়ার্ডস রাইট লেফট ফ্রম ব্যাক আর আপওয়ার্ডস এবারে এই কেস বলছি সেম প্লেন স্টার্টস ফ্লাইং vertically upward wing is spread along north south line কোন ইএমএফ কত
এইবারে কিন্তু ইএমএফ ছিল না। এটা নর্থ সাউথ লাইন, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন আছে, এল তার সঙ্গে প্যারালাল অ্যালাইন হয়ে যাচ্ছে। প্যারালাল অ্যালাইন তো ওই বিএল এর মধ্যে যে কোনো দুটো ভেক্টর প্যারালাল অ্যালাইন হলেই ইএমএফ জিরো, ইউএস ইএমএফ জিরো হয়ে যাবে। কারণ এইবারে তো আর প্লেন উইং স্প্যান গুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কাট করতে পারছে না, ম্যাগনেটিক ফিল্ড লাইন নর্থ সাউথ দিকে থাকবে সবসময়, আর প্লেনের উইংটাও নর্থ সাউথ ডিরেকশনে আছে। তাহলে প্লেনটা নিজে যদি উপরে উঠছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইনের প্যারালাল যাচ্ছে, তাহলে কোনো ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না। এক্ষুনি দেখা গেল এই একদম প্রথম ডায়াগ্রামটা আজকে যেটা নিয়েছি, এই সিনারিওটা চলে আসছে। কোথায় গেল এই যে প্লেনটা যখন উপরে উঠছে যে এরিয়া ফর্ম করছে, এই যে উইং স্প্যান এরকম থেকে নর্থ সাউথ এরিয়া ফর্ম করছে, এই এরিয়া ডিরেকশনই তো ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো আছে না, হরাইজন্টাল ফিল্ড আর্থের ম্যাগনেটিক ফিল্ড, তাহলে তার জন্য ফ্লাক্স চেঞ্জ, মানে কোনো ফ্লাক্স চেঞ্জ না হলে কোনো রিডিউস ইএমএফ হবে। তাহলে এই কেসটা একমাত্র ইএমএফটা যেটা ক্যালকুলেট থাকবে, এখানে চারটে কেস হতে পারে, তার মধ্যে এই কেস মানে বিএলভি এর মধ্যে যে কোনো দুটো ফিগার যদি অ্যালাইন হয়ে যায়, যে কোনো দুটো ভেক্টর, তাহলে ম্যাগনেটিক ইনডিউসড ইএমএফ জিরো, এটা মনে রাখলেই চলবে। কারণ মানে বি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিলে সব জিরোই আসছে, বি cos 90 ডিগ্রি তো ওভারঅল ফিগারটা বুঝা গেল? এটা চেষ্টা করতে হবে, প্লেন ক্লাইমের প্রবলেম তো থাকে, এছাড়া বাকি কোনো অ্যাঙ্গেলস দেওয়া থাকলে সেগুলো বসিয়ে দেয়। মোশনাল ইএমএফ এর আরো একটা एग्जांपल দেয়া গেল। সাপোজ কি এই সিচুয়েশন, there is a magnetic field confined in this place, মানে যেটুকু দেখানো হয়েছে এর বাইরে আর কোনো ম্যাগনেটিক ফিল্ড, অনলি এই জায়গাটুকুর মধ্যেই ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে, তার ভ্যালু হচ্ছে ইকুয়াল টু সে 2 টেসলা। এবার এখানে একটা সেমি সার্কুলার লুপ প্লেস করা হচ্ছে, এটা সেমি সার্কুলার লুপ, that is 2r, r equals to given আছে তো 1 মিটার। ঠিক আছে, এবার কোশ্চেনটা হচ্ছে in time 0.1 second the loop turns 180 degrees, find EMF। 0.1 সেকেন্ড টাইমের মধ্যে ওই যে লুপটা 180 ডিগ্রি টার্ন করে গেছে, ঘুরে গেছে, এরকম ছিল এরকম যা ছিল 180 ডিগ্রি। কিভাবে ঘুরেছে বলা নেই, আমার জানার দরকার হচ্ছে না, আমরা এখানে মনে সুবিধা সুবিধা মনে করতে পারি এরকম ঘুরে গেছে। এই ইনডিউসড ইএমএফ ফাইন্ড আউট করতে, এখন এটা কিভাবে করে? দেখো প্রথম কথা, এটা মোশনাল ইএমএফ, কারণ কি এরিয়া চেঞ্জ হচ্ছে, যে এরিয়াটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আছে, 180 ডিগ্রি ঘুরে যাওয়া মানে কখন, মানে এই পয়েন্টের রেসপেক্টে ঘুরছে, রোটেশনটা আমরা তো বলাটা একটু ভুল হলো, আমাদের মাইন্ডসেটটা আমরা এই পয়েন্টের রেসপেক্টে রোটেশন হচ্ছে, কিন্তু এটা বলা হচ্ছে এটা একদম ঠিক, কারণ ঘুরে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই যদি থেকে যায় তাহলে কোনো ইএমএফ ইনডিউস হবে না। ওই তুমি নিজের ভেবে দেখো, ওই রকম যদি ঘুরে হাফ সার্কেলটা, তাহলে 0.1 সেকেন্ড পরে ফিল্ডের বাইরে বেরিয়ে আসে, যখন ফিল্ডের বাইরে চলে এলো তখন ফ্লাক্স জিরো, তাহলে এখন কত ফ্লাক্স আছে, তখন ফ্লাক্স জিরো হবে। ওই ফ্লাক্সের চেঞ্জ বার করব, ডিভাইড বাই ডিটি করব, নাম্বার অফ টার্নস বুঝলাম যে তা ফ্যারাডে ল, ডিভাইড দেখো আগে করে দেব। এবার হচ্ছে d phi dt, d phi বলতে আমরা phi in outside minus flux when it is inside, এইভাবে বলছি। তো বাইরে চলে আসলে ফ্লাক্স এখানে মাইনাস সাইনটা দিয়ে, বাইরে চলে আসলে ফ্লাক্স জিরো, আর এখন ফ্লাক্স দিয়ে সিম্পল ম্যাগনেটিক ফিল্ড 2 আছে, 2 পাই r স্কয়ার বাই 2, তাহলে তো সেমি সার্কেল আছে, বাই dt হচ্ছে 0.1, তাহলে ডবল নেগেটিভ পজিটিভ হয়ে যাবে,
নিজেরা ক্যালকুলেট কত 10 পাই নাকি 10 পাই হচ্ছে ক্যালকুলেশন করব এটা বুঝতে পারছো কি হচ্ছে ইন্টারমিডিয়েট জায়গায় কি হচ্ছে আমার দেখা দরকার নেই মানে যখন ফ্লাক্স চেঞ্জিং ইএমএফ ক্যালকুলেট করি ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালুগুলো শুধু দরকার ওই জন্য এই কোশ্চেন অনেক সময় দেখবে এটা কখন কনফিউজ হবে না এই ইএমএফটাকে দেখবে এভারেজ ইএমএফ বলে চলে এভারেজ মানে বাই 2 করতে যাবে অনেক ক্ষেত্রে করতে হয় এভারেজ ফোর্স ক্যালকুলেশন স্প্রিং এ আমরা করেছি অনেক জায়গায় এখানে কিন্তু যে ইএমএফ এর ভ্যালুটা পেলাম তোমরা নিজেরাও তো বুঝতে পারছো এটা অ্যাকচুয়ালি এভারেজ ইএমএফ পেলাম কারণ যখন চেঞ্জ হচ্ছিল সেই সময় প্রত্যেক 0 থেকে 0.1 সেকেন্ড এর মধ্যে সব পজিশনে তো সেম ইএমএফ ডেভেলপ হয় স্লোলি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস তো আপনার স্যার আস্তে আস্তে এরিয়াটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ তো এটা আমরা অ্যাকচুয়ালি এভারেজ ইএমএফ ফাইন্ড আউট করি মানে ফর্মুলা অ্যাকচুয়ালি যদিও লিখেছি ডিফাইডেটি কিন্তু যেটা ইউজ করি অ্যাকচুয়ালি ডেল্টা ফাই বাই ডেল্টা এটা করছি না লিখছি না পাঁচ মানে ডিফাইন মানে ডেল ফাই ধরে নিচ্ছি এরকম অনেক জায়গাতে থাকে এভারেজ ইএমএফ বলতে দেয় এভারেজ মানে ওই একই ফ্যারাডে ল দিয়ে যা ক্যালকুলেশন করছি আমরা এভারেজ ইএমএফ যেসব জায়গায় ইন্টিগ্রেট করছি সেও আলটিমেটলি এভারেজই পাচ্ছি ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ শুধু তাহলে ডিফাইড দিয়ে করে রাখতে হবে এই প্রথমে যেটা ক্যালকুলেট করেছিলাম এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ছিল এটা এভারেজ ছিল যখন স্ট্যাটিক ইএমআই করেছিলাম এই যে এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এট এ গিভেন পয়েন্ট অফ টাইম লাগবে t ইকুয়াল টু 2 সেকেন্ড কিন্তু তারপর এখন যেগুলো করছি মোশনাল ইএমএফ মানে সব এভারেজ এইখানে একটা সাবটপিক আছে এটাকে নোট করব আমরা বেসিক্যালি ফোর্স required to sustain motional induction force required to sustain emotional EMI জিনিসটা কি বলছি এই एग्जांपल টা আরেকবার নিই রেলের एग्जांपलটা সাপোজ এটা মেটাল রেল আছে conducting material দিয়ে তৈরি and there's a rod is ready. Rod and L as it is. Magnetic field. Suppose the rail is pulled, I mean the rod is pulled towards right. It's speed v. And the new position pink color should the old position of the rod, the new position. তাহলে এখন রডের মধ্যে যে ইনডিউসড ইএমএফ সেটা বিএলবি নিউ পজিশন ইনডিউসড ইএমএফ যদি এপসাইলন হয় এপসাইলন ইকুয়ালস টু ইএ ডিরেকশনটা বলো রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করো ফেজিংস রাইট হ্যান্ড রুল ডিরেকশনটা দেখো আপওয়ার্ড ওকে সবাই বলেছো আপওয়ার্ড হচ্ছে সবার ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড এই যে ভি এদিকে তো কারেন্ট ইএমএফ আপওয়ার্ড এই যে মোশন টুয়ার্ডস রাইট এটা টুয়ার্ডস রাইট ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড তাহলে কারেন্ট আপওয়ার্ড that means EMF is upward তো EMF থাকলে এবার দেখো এই পিঙ্ক লাইনটা আমি পয়েন্টগুলোকে মার্ক করছি রেড ডটস দিয়ে কেয়ারফুল থাকবে এটা A B আবার C D ACD is forming a closed loop কারণ ওই রেল নিয়েছে রেলটা মেটাল দিয়ে তৈরি আর রডটাও মেটাল তাহলে এটা ক্লোজড লুপ ফর্ম করছে
এবার রড তারপরে এই যে মেটাল রেল এদের একটা টোটাল রেজিস্ট্যান্স থাকবে সাপোজ এই লাইনে যে টোটাল রেজিস্ট্যান্স আছে সেটা টোটাল সব মিলিয়ে যেটা তো এখানে কারেন্ট ফ্লো হবে তাহলে না যে ইএমএফ সেই ডিরেকশন দ্যাট ইজ 2a এর ডিরেকশন I হ্যাঁ আর রেজিস্ট্যান্সের মধ্যে ডাউনওয়ার্ড ডিরেকশন তো সেই কারেন্টের ভ্যালুটা কি আসবে ওহমস ল battery total EMF by total resistance epsilon by R that is BLV by R BLV এইবার যেটা বলছি এই যে কারেন্ট ফর্ম করে এই যে লুপটা আমরা দেখতে পাচ্ছি A C D E এই যে কারেন্টের ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি এই কারেন্টটা যে ফ্লো করছে রডটা এখন লেনজ ল কি বলছে ইনডিউসড ইএমএফ অলওয়েজ অপোজিট সাপোজ তাহলে এই যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে এই ইএমএফটা এই যে টুয়ার্ডস রাইট যে মোশন ভি ওটাকে অবস্ট্রাক্ট করবে তাহলে রডের ভেলোসিটি কমিয়ে দেওয়ার চেষ্টা করবে যে কারেন্ট জেনারেট হলো রডের টুয়ার্ডস রাইট যে ভেলোসিটি সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে এখন নিউ ভেলোসিটি কি হবে আই মিন তার জন্য যে একটা ফোর্স অ্যাপ্লাই করবে নিশ্চয়ই সেই ফোর্সটা কোন ডিরেকশনে তাহলে যেদিকে ভেলোসিটি তার অপোজিট ডিরেকশনে নিশ্চয়ই একটা ফোর্স ডেভেলপ করবে এই ডিরেকশনে এই ডিরেকশনে রড মুভ করছে টুয়ার্ডস রাইট তার অপোজিট ডিরেকশনে এদিকে একটা ফোর্স থাকবে এখন এই রডটার মধ্যে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে আই মিন যে কারেন্ট তার জন্য রডের চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করবে সো ম্যাগনেটিক ফিল্ডের অ্যামাউন্ট কি magnetic field due to current D prime value change long wire যদি ধরো তাহলে চারদিকে ম্যাগনেটিক ফিল্ড কিরকম হবে mu naught I by 2r আর r ডিসটেন্স এর মধ্যে রডের r ডিসটেন্স আর ম্যাগনেটিক ওই রডের মধ্যে যে কারেন্ট জেনারেট হলো তার ইফেক্ট গুলো হচ্ছে এট ডিসটেন্স r আর এই ম্যাগনেটিক ফোর্সটার ভ্যালু কি হবে এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি এন্ড if ওটাকে ম্যাগনেটিক এই যে ম্যাগনেটিক ফোর্স ডেভেলপ করছে পি নাম ILB ফোর্স তো আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়লাম না তাহলে ILB বা BLI যাও না BLI এর প্রোডাক্টটা বিল তো ম্যাগনেটিক ফোর্স ফিল্ড আছে B কারেন্ট I রডের লেন্থ এর তিনটে জায়গায় প্রেজেন্ট আছে দেখতে পাচ্ছি এটা B ম্যাগনেটিক ফিল্ডে I কারেন্ট ক্যারি রড রাখা হচ্ছে L তারপর ফোর্স BI যে ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট হচ্ছে সেটা এটা তো এই রডের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে যদি কোটার সম্বন্ধে কোনো ডিসকাশন ডাইরেক্ট করব আর along with that এই ডিজাইন ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করছে সেটা BI প্রেজেন্ট ম্যাগনেটিক ফিল্ড আছে B তার মধ্যে রড আছে L রডটা মুভ করা এই রডে একটা কারেন্ট জেনারেট হবে সেই কারেন্টের জন্য যে ফোর্স ডেভেলপ করছে সেটা হচ্ছে MP এই কারেন্টের এই ফোর্সের যে ডিরেকশন সেটা আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে ফাইন্ড আউট করতে পারবো এই ফোর্সের ডিরেকশন ম্যাগনেটিক ফোর্স রাইট হ্যান্ড রুল দিয়ে কি ডিরেকশন কি ডিটারমাইন করি কারেন্ট বা ইনডিউসড ইএমএফ কার ডিরেকশন লেফট হ্যান্ড রুল দিয়ে ডিটারমাইন করি ম্যাগনেটিক ফোর্স FB ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে দেখো তো নিজেরা এই যে কারেন্টের দিকে ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড কারেন্ট এই এটা কারেন্ট তাই তো এটা কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড তাহলে ফোর্সটা এদিকেই হচ্ছে তাই না যে ডিরেকশন দেখিয়েছি তাহলে লেনজেস ল থেকে যা পাওয়া গেল ফ্লেমিং লেফট হ্যান্ড রুল একই জিনিস বলছে এই এমপিটাতে এতক্ষণ আমি বললাম তো লেনজেস লকে বললাম এদিকে মোশন হচ্ছে তাহলে উল্টো দিকে নিশ্চয়ই হবে লেন্থ বলছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়েও বলতে দেখছি যে একই ডিরেকশন
বোঝা গেছে কি বলছি? মানে দুটো স্কয়ার কেন করছি? দুটোরই একই রেজাল্ট প্রডিউস করছে। লেঞ্জেস ল বলছে এটা অপোজ করার জন্য ফোর্স অপোজিট ডিরেকশনে থাকবে, আর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বলছে যেরকম আর ই এল বি ডিরেকশন গুলো জানা থাকলে আমরা ফোর্সটা কোন দিকে আছে বলতে পারবো। তাহলে আমি এদিকে যে রডটাকে পুল করলাম সঙ্গে অপোজিট ডিরেকশনে একটা ফোর্স ডেভেলপ করছে, সে লেঞ্জেস ল দিয়ে ভাবো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে ভাবো, যার অ্যামাউন্ট বিআইএল এটা। তাহলে রডটাকে স্টিল আমি যদি মুভ করাতে চাই কন্টিনিউয়াসলি, তাহলে অ্যাট লিস্ট এফবি ইকুয়াল এন্ড অপোজিট একটা ফোর্স আমাকে দিয়ে রেখে টানতে হবে, পুল করতে হবে। ইকুয়াল ফোর্স দিয়ে পুল করলে তাহলে নেট ফোর্স 0 হবে, অ্যাক্সেলারেশন থাকবে না, তো ভি ভেলোসিটিতে মুভমেন্টটা কন্টিনিউ করতে হবে। আর যদি এফবি চেয়ে বেশি ফোর্স দিই তাহলে রডের অ্যাক্সেলারেশন হবে। তো মিনিমাম যে ফোর্স দিয়ে রডটাকে পুল করা যাবে, যেটা আমি প্রথমে বলেছিলাম, ফোর্স রিকোয়ার্ড টু সাস্টেইন মোশন অন ইএমএফ, সেই ফোর্সের অ্যামাউন্ট তাহলে এটা আসছে বিআইএল। চলো force required to sustain the motion, যেটা আমরা ক্যালকুলেট করতে চাইছি সেটা তাহলে সেম নিউটনস ল ইকুয়াল টু এফপি। দ্যাট ইজ বিআইএল। আই এর জায়গায় আমরা যে ক্যালকুলেট করছি সেটা বসিয়ে দাও বিএলবি বাই আর। বুঝতে না পারলে বলবো, আর প্রথম থেকে বলবো। কোনো অসুবিধা নেই, ফর্মুলাটা স্কয়ার চলে আসবে, বি স্কয়ার এল স্কয়ার বি বাই আর। অনেক ধরনের এগুলো। তো এই টপিকটা শেষ করি, তারপর প্রয়োজনে যারা বুঝতে পারেন পড়বে আবার বলবো। এই যে ফোর্সটা লাগছে না, এতে এক্সটার্নাল, তাহলে এর জন্য ওয়ার্ক করতে হচ্ছে, সে ওয়ার্ক করার জন্য বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে। তাহলে আসলে এখানে এনার্জি প্রডিউস হচ্ছে না, বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিচ্ছি, সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে কারেন্ট তৈরি করছে। এবার বলে ডেরিভেশনটা কার বুঝতে অসুবিধা হচ্ছে? আবার বলে অসুবিধা নেই, এটা বুঝতে লাগছে, কারণ আমরা ভুলে গেলে মুশকিল। এটার উপর কোশ্চেন আসবে, বই তোমার স্টাডি ম্যাটে অনেকগুলো কোশ্চেন পাবে, এটা 4টে মাত্র। প্রথমে আমি রেলটাকে ফলো করব, হোয়াইট কালারের যে রেলটা দিয়েছি ওর উপর একটা রড প্লেস করেছিলাম, যে গ্রিন রড, এই গ্রিন রডটা প্লেস করেছি লেন্থে। এবার রডটাকে যখন এদিকে পুল করছি ভি স্পিডে, কন্টিনিউয়াসলি আমি টেনে আনছি, নিউ পজিশন এখানে নিয়ে আসছি, তখন এই পিঙ্ক পজিশনে রডের উপর কত ইএমএফ ডেভেলপ হচ্ছে অ্যাক্রস দ্য এন্ডস, সেটা আমি ডেভেলপ করছি, মানে আমি ক্যালকুলেট করছি। তাই ইকুয়াল টু বিএলবি, তখন এই দুটো এন্ডের মধ্যে যে ইএমএফ ডেভেলপ করছে সেটা বিএলবি। এবার ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে কি করছে, ওই ইএমএফ এর ডিরেকশন বার করছে, তার রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করছে। এটা ভেলোসিটি ভি, মোশন, এটা ম্যাগনেটিক ফিল্ড পি, তাহলে ইএমএফ এর ডিরেকশন আপ। কেন? এই তো এটা মোশন, ফোর্স এফবিআই ওই যে বললো বা এবিসি, অ্যাক্সেলারেশন বা ফোর্স এর ডিরেকশন, বি এইটা, আর আই বা সি কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট, ইএমএফ টা আপওয়ার্ড, তাহলে কারেন্ট আপওয়ার্ড হবে। এই যে দেখিয়ে দিচ্ছি কারেন্ট আপওয়ার্ড, তাহলে এখানে আপওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? সেই কারেন্টের ভ্যালু কত? বিএলবি বাই আর, এই যে করেছি ইএমএফ বাই রেজিস্ট্যান্স, এই টোটাল লুপটার যে রেজিস্ট্যান্স ওটা হচ্ছে আর, কারেন্টটা তো এখানে ফ্লো হচ্ছে না, পুরো লুপটা জুড়ে হচ্ছে আই 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 আই, ঠিক আছে? তো বিএলবি বাই আর হচ্ছে কারেন্ট। ম্যাগনেটিক ফিল্ড এখন দরকার লাগছে না, বাদ দাও, শুধু ফোর্সটা দেখো। এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্টটা ফ্লো হচ্ছে যে রডের মধ্যে, রডটা তাহলে ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করছে। তো ম্যাগনেটিক ফিল্ড বি, এল লেন্থের একটা রড আছে, তার মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ফোর্স থাকবে বিআইএল ফোর্স, আইএল সাইন থিটা বা বিআইএল সাইন থিটা, থিটা 90 ডিগ্রি বলে ফোর্সটা বিআইএল। তো সেই ফোর্সের ডিরেকশনটা, এই ফোর্সের ডিরেকশন বার করতে গেলে লেফট হ্যান্ড, তাহলে এটা হচ্ছে কারেন্ট, এই কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, এখান থেকে দেখালে কারেন্ট আপওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, এইটা হচ্ছে ফোর্স। এবার ফোর্সের ডিরেকশন টুয়ার্ডস লেফট। বসে দেখে না, দুটো আমরা তো প্যারালাল কেটেছি, এই দুটো এরকম করে কেটেছি, বুঝলি? এরকম কাটবে। হ্যাঁ, এবার ঠিক আছে, ওই রেভিশনটা রেখে ভেবে দেখ নিজের খাতাতে তো বলে তুই কোন হাতটা ইউজ করছিস বলতো? না, এটা এখন লেফট হ্যান্ড রুলটা করছি, না ভাই এইটা এই ফোর্সটা ডিরেকশন না, হ্যাঁ এরকম করে বসে বুঝতে পারছিস? হয়েছে? এই এই যে ফোর্সটা
তা আমি যেদিকে রডটাকে পুল করেছিলাম তার উল্টো দিকে রয়েছে, তাহলে এই ফোর্স কি করবে, রডটাকে আবার টেনে আগের জায়গায় ব্যাক করতে চাইবে। তা সেটাকে যদি না করতে দিই তাহলে আমাকে অপোজিট ডিরেকশনে একটা সেম অ্যামাউন্টের ফোর্স দিতে হবে না, এই ডিরেকশনে একটা সেম ফোর্স দিতে হবে যাতে ফোর্স দুটো ইকুইলিব্রিয়াম ডেভেলপ করে। সেই ফোর্সটা তাহলে কত, VIL ওই FB সব ইকুয়াল। এবার I এর জায়গায় VL করে আর বসিয়ে দিয়েছি যেটা তুমি করা ছিল। তো এই হচ্ছে সেই ফোর্সটা। Nothing comes free. মানে কিছুই ফ্রি না। এই ইউটিউবে কত সব ফেক ভিডিওস পাওয়া যায়, দেখবে ফ্রি এনার্জি সোর্স, ফ্রি এনার্জি বলে কিছু আছে, ইউটিউবে সার্চ করবে ফ্রি এনার্জি সোর্স লিখে কত দেখবে DIY প্রজেক্ট দেখাবে, বাড়িতে নিজেরা করো যা দেখো। বলছে ফ্রি এনার্জি, একটা ম্যাগনেট নিয়েছে তার সামনে একটা কয়েল বসিয়ে দিয়েছে, কয়েলটাকে একবার ঘুরিয়ে দিলে ঘুরতেই থাকছে, কারেন্ট এলইডিটা জ্বলে যাচ্ছে। আরে কয়েলটা রোটেশন করার জন্য একটা হয় একটা মানে ইলেকট্রোম্যাগনেট কিছু একটা লাগবে, না তো আলাদা এক্সটার্নাল পাওয়ার ইউজ করে, হ্যাঁ ব্যাটারি ইউজ করে তো। না না তুই দেখবি ইউজ করে তো, ইউজাররা দেখায় না তো, বলে ফ্রি এনার্জি সোর্স। তারপর স্টারলিং ইঞ্জিন বলে একটা জিনিস সার্চ করবে, দেখবি এরকম ফ্রি এনার্জি, তবা তবা একটা স্টারলিং এনার্জি, একটা এরকম বাবা একটা লাইট ফাইট কিছু মোমবাতি করতে জ্বালিয়ে দিয়েছে, কিছু এরকম ঘুরিয়ে দিয়েছে, বোতল বা সিরিজ ফ্রিজে তৈরি করেছে, কন্টিনিউ ঘুরিয়ে যাচ্ছে। মোটরটা দেখা যায় মোটরটা টেবিলের নিচে থাকে। স্যার আমরা ইউটিউবে সবকিছু মানে সহজ যেটা হয়ে যাবে সেটা খুঁজি, আর সহজটাই কাজে লাগে ভুলভাল তোর কি মনে হয়? ওই যে বললাম ওই কথাটা প্রথমে যে নাথিং কামস ফ্রি, ফ্রি বলে কিছু হয় না। कुछ फ्री नहीं है। ওই যে free বলে কিছু হয় না। Let me live आज के शुरू। একটু জল দে তো। আচ্ছা ওখানে ওতে হ্যাঁ স্যার স্যার ওখানে ভরা আছে एग्जाम भी तेरी मैं करना सब कुछ है। কি एग्जाम भी तेरी। ও বাড়িতে ফরমেটিতে আছে রানী আমি জাস্ট রিলেট করছিলাম। ওয়েল তাহলে আমরা এখন ধরে যে কেসগুলো পড়লাম এটা হচ্ছে দিস কামস আন্ডার কেস 1 Yes, sir. লিনিয়ার মোশন। রড তার লিনিয়ার মোশন আছে, তার জন্য যেই ইএমএফ ডেভেলপ করছে সেটা হচ্ছে ইউজিএম এর ফর্মুলা BLP sin থিটা। এবার আসি কেস 2। motion on EMF due to rotation. যখন ধরো ইনফ্যাক্ট সাইকেল বাইক এগুলো যখন চালানো হয় তখন মেটাল স্পোকস থাকে ওদের ভেতরে, তো সাইকেল স্পোক আছে, আর সাইকেলের যে স্পোক গুলো সব কিন্তু কানেক্টেড টু মেটাল রিম, তার উপরে তো টায়ারটা করানো একটা মেটাল রিম আছে, তার উপরে টায়ার করানো আছে। তো ওটা রোটেশন হলেই কিন্তু আর্থের ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে, খুব স্মল অ্যামাউন্টের হলেও কিন্তু ওখানে কারেন্ট জেনারেট করে, অ্যামাউন্টটা খুবই কম। এবং রাবার ইনসুলেটেড বলে যত বেশিক্ষণ ধরে সাইকেল চালানো হবে তত লার্জ অ্যামাউন্টের ওখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি গ্রো করতে থাকে। কিন্তু ইলেকট্রিক ডিসচার্জের ব্যাপার আছে, ওটা যেহেতু মেটাল ক্যাপাসিট্যান্স তো খুবই কম, মানে থিওরিটিক্যালি নেগলিজিবল, কিন্তু অ্যাকচুয়ালি তো সামান্য হলেও ক্যাপাসিট্যান্স থাকে, তাই স্মল অ্যামাউন্টের চার্জ স্টোর করে রাখতে পারে। ঠিক আছে, কিন্তু একটু বেশি চার্জ হলে সেটা এয়ারে ডিসচার্জ হয়ে যায়। ওটা যদি স্পেসে করা হয় বেশ সাফিসিয়েন্ট অ্যামাউন্টে কিন্তু ভোল্টেজ ডেভেলপ করা যেতে পারে সাইকেলের রিমটার মধ্যে, কারণ স্পেসে তো ইলেকট্রিক ডিসচার্জ কম হবে, এয়ার নেই, কন্ডাক্টিং মেটেরিয়াল নেই, চারপাশে এয়ার আয়োনাইজ হতে পারবে না, তাই সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ওখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। ওই জিনিসটা কি করে হয় সেটা বলবো। সেই জন্য পুরোনো সাইকেলগুলোতে পেছনে চাকার সঙ্গে এরকম একটা মেশিন লাগানো থাকতো, তার সামনে লাইট থাকতো। না ওটা তো ডায়নামো, ওটা হচ্ছে রাবারটা ঘুরে ঘুরলে ডায়নামোটা ঘুরছে, ঘুরে ঘুরে রোটেশনাল ইএমএফ তৈরি হচ্ছে, ওটা তো সিম্পল ছোট ডায়নামো জেনারেটর, ডায়নামো ওটা না, ওটা ওই ইলেকট্রিসিটি, ওটা জাস্ট মানে সোজা কথা এটা এতই স্মল অ্যামাউন্ট যেটা নট ইউজফুল। কিন্তু এরকম নন ইউজফুল অনেক জিনিস থেকে পরে ইউজফুল এনার্জি প্রোডাকশন হয়েছে, যেমন ধরো সোলার সেল, প্রথম যখন ডেভেলপ হবে একটা সোলার সেলের ইএমএফ কত 0.4 ভোল্ট, at most 0.5, গ্যালিয়াম আর্সেনাইড সেল হলে 0.5 আর সিলিকন সেল 0.4 ভোল্ট, ওটি কি হবে একটা মিনিমাম এলইডি জ্বালাতে 3 ভোল্ট লাগে। তাহলে ওই বলে না বড় অনেকগুলো সোলার সেল যদি সিরিজ করে দেওয়া হয়, কম্বাইন করে দেওয়া 70টা 80টা 100টা, তখন তারা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্টের ভোল্টেজ চলে আসছে না, এমন সোলার সেল সোলার পাওয়ার কার হয়ে যাচ্ছে।
এত হাই এফিসিয়েন্সি। শুরুতে যখন প্রথম যে ডিসকভার করেছিল ভেবে যায় অত করতে পারে। তো এবার আমরা এই জায়গায় আসছি, ওইটা কি করে হয়? তো আমরা প্রথমে ওটার সিম্পলেস্ট কেস নিচ্ছি। এজুম করছি কি একটা এরকম মেটাল রড আছে, say xy rod. At one point, at one end, the rod is hinged and it is rotated with angular speed omega. And y end টা x end এর চারিদিকে এরকম একটা সার্কুলার পাথে রয়েছে। Suppose initially the rod is placed along x axis, take x axis. Rod's total length, মনে করো L. Length of rod equals to L. So, এই যে x পয়েন্টটা নিয়েছি, এর লোকেশন x equals to 0 আর y পয়েন্টটা যেটা রডের রাইট এন্ড তার লোকেশন x equals to L. Point of x equal to 0 position, that point is at x equal to L. তো রডের সেন্টার থেকে x ডিসটেন্সে একটা স্মল লেন্থ অ্যাজিউম করছি dx. What is the speed, linear speed of the point dx? Tangential speed. একটু খেয়াল করে দেখতে হবে dx যে পার্টটা অ্যাজিউম করা হয়েছে স্মল লেন্থ, ওটা x রেডিয়াসের একটা সার্কেল ডেসক্রাইব করছে। dx টা তো এই হোয়াইট ডটের পাথ ধরে ঘুরে আসছে না, dx লেন্থটা ডটের সঙ্গে। স্পিড অ্যাট dx যদি v বলো, v ইকুয়াল টু ওমেগা x, v ইকুয়াল টু r ওমেগা ওমেগা। তাহলে অ্যাক্রস দ্য পয়েন্ট dx কত ইএমএফ ডেভেলপ হবে? ইএমএফ অ্যাক্রস এটাকে dx সাইন বলা যায়। তো dx লে এটা সব v পারপেন্ডিকুলার আর এখানে ধরা যাক ম্যাগনেটিক ফিল্ড আছে এরকম করে। তো BLV ফর্মুলা BLV ইনটু পারপেন্ডিকুলার, এখানে L বলতে dx লেন্থ এর বলছি, ছোট dx লেন্থ, এটা L পারপেন্ডিকুলার ডাইরেকশনে v, তাহলে b L এর জায়গায় dx, v এর জায়গাতে ওমেগা x বসে। একটু রিঅ্যারেঞ্জ করে নাও, v ওমেগা x dx। তো টোটাল ইএমএফ অ্যাক্রস দ্য রড এপসাইলন টোটাল, সিম্পলি ইন্টিগ্রাল অফ d এপসাইলন হয়ে যাবে। v ওমেগা সব জায়গায় সেম, অ্যাঙ্গুলার স্পিডে ঘুরছে, v ইউনিফর্ম ধরা হয়েছে, তাহলে x এর লিমিট 0 টু L x dx। ইন্টিগ্রেশনটা নিজেরা করে করতে হবে। v omega L square by 2. তাহলে দেখছি একটা রড যদি রোটেটিং কন্ডিশনে থাকে, রোটেটিং স্টেশনে রোটেশন হয়, অ্যাক্রস দ্য এন্ড যে ভোল্টেজ ডেভেলপ করছে সেটা হচ্ছে এটা। আমরা এখানে অ্যাক্রস দ্য এন্ড ভোল্টেজও বলতে পারি এই জিনিসটাকে, দ্যাট ইজ ভোল্টেজ বিটুইন দ্য পয়েন্টস x and y, সেন্টার এন্ড এন্ড অফ দ্য রড, এই দুটো পয়েন্টের মধ্যে হচ্ছে ভোল্টেজ। ইন্টিগ্রেশনের জায়গাটা বুঝতে পেরেছো কিনা আগে বলবে, কারণ এখন এটার ব্যাপারে কোশ্চেন দেবো তো ফার্দার ইন্টিগ্রেশন করতে হতে পারে। ইন্টিগ্রাল 0 টু L x dx কেন করেছি? তাহলে একটা স্মল লেন্থে ইনডিউসড ইএমএফ হচ্ছে আমার এটা, এই জায়গাটাও মনে রাখতে হবে, কারণ এখন যে কোশ্চেনটা তো বসে এর উপর বেস করে v ওমেগা ইনটু x dx, এটা হচ্ছে ওভারে x ডিসটেন্সে থাকা একটা dx লেন্থের মধ্যে অ্যাক্রস দ্য dx লেন্থ ইনডিউসড ইএমএফ, এটা v ওমেগা x dx। 0 থেকে L পর্যন্ত টোটাল হবে। বুঝে? চলো তাহলে এটার উপর বেস করে একটা কোশ্চেন দিতে হবে। সিমিলার সিনারিও, কিন্তু ড্রয়িংটা কমপ্লিট করবে না আপনারা।
mn পুরো রডটার রেজিস্ট্যান্স গিভেন আছে 10 ওহম angular speed omega দেওয়া আছে 10 radian per second magnetic field downward 0.04 Tesla এইবারে এম আর পি এই পয়েন্টের মধ্যে একটা ভোল্ট মিটার কানেক্টেড আছে ফাইন্ড রিডিং অফ দ্য ভোল্ট এর থেকে একাধিক কোশ্চেন হতে পারে দুটোই করে দিচ্ছি নাম্বার 1 রিডিং অফ দ্য ভোল্ট মিটার আর নাম্বার 2 বলছি current in MP section if voltmeter is ideal. So 0.2 volt আসছে। ভোল্টমিটার রিডিং সিম্পলি এমপি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইএমএফ টা বার করলেই হয়ে যাবে এল লেন্থে ছিল l স্কয়ার বাই 2 As per my l বাই 2 0 টু l বাই 2 লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করলে l স্কয়ার বাই 4 হবে So as per my 4 কেন? As per my 8 তো। তারপর বাই নাম্বার তারপর আবার একটা বাই 2 আছে দাও করে দাও নিয়ে যাও প্রথম অনেকে বুঝতে অসুবিধা হয় যেন ডিরেক্টলি ফর্মুলা দিয়ে না করে একটু ভেঙে করে দেখিয়ে দিচ্ছে তো এক্স ডিসটেন্সের যদি dx একটা লেন্থ নিই তাহলে অ্যাক্রস দ্য dx ইএমএফ আগের মতো দিয়ে দিচ্ছি d ওমেগা x dx তাহলে ভোল্টেজ বিটুইন এমপি সেটা হবে টোটাল ইএমএফ ওই লিমিটের মধ্যে দ্যাট ইজ 0 টু l বাই 2 এটা 1 বসেও করতে পারো ডিরেক্টলি ক্যালকুলেশন 1 মিটার আছে যেহেতু বুঝলে কি বলছি mn টা পুরোটা 2 মিটার তাহলে হাফটা নিশ্চয়ই 1 মিটার তাহলে এই লোকেশনটা x ইকুয়াল টু 0 এই লোকেশনটা x ইকুয়াল টু 1 সিম্পলি 1 এর মধ্যে ডিরেক্টলি করতে পারো x ফিগার বসে 0.04 ওমেগা 10 আর এটা ইন্টিগ্রেট করতে হবে x স্কয়ার বাই 0 টু 1 তাহলে হাফ সুকাজ তো করেছো মানে 0.2 ভোল্ট এটা সবার হয়েছে তো নাম্বার 1 কোশ্চেন আর ডাইরেক্টলি ফর্মুলা থেকেও করতে পারো বি ওমেগা l স্কয়ার বাই 2 তে যেতে পারো l এর জায়গায় তাহলে 1 বসাবে 2 না কারণ আমি এমপি পার্টের মধ্যে করছি যে পার্টের মধ্যে অ্যাক্রস যে লেন্থে পোটেনশিয়াল ডিফারেন্স বলবে সেই লেন্থটা l নিতে হবে ফর্মুলা এটা হয়েছে তাহলে সবার দিদি কি হচ্ছে বলো স্যার মানে ওইটা আরেকটা দুই ভাগ ফর্মুলা দিয়ে বলছি বি ওমেগা l এর জায়গায় 1 বসাবে কারণ 0 থেকে 1 মিটার তো আবার 2 থাকতে হবে ওই তো এটাই বলছি স্যার ওটাই ভোল্ট মিটার হ্যাঁ ভোল্ট মিটার তো দুই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে ভোল্ট মিটারের কাজ কি যে কোনো দুটো পয়েন্টে কানেক্ট করলে পোটেনশিয়াল ডিফারেন্স হবে ওই তো আরেকটা কোশ্চেন আছে দুটো কোশ্চেন আছে আর নাম্বার 2টা কি হবে বলো 0.02 ও না হাফ এ তো
বল কি সমস্যা হচ্ছে বল কি বলেছে মানে ওখানে 0.4 মানে ওটা আরেকটা 2 ভাগ হয়েছে কোথায়? কোথায়? 0.4 এসছে তো b ওমেগা x স্কয়ার বাই এর জায়গায় কত বলছিস 1 এর জায়গায় বলছিস 0.2 ক্যালকুলেশন করেছে 0.04 into 10 into half ও কি করবো নাই ও এর জায়গায় 2 বসিয়েছে দেখ তাই না ও 5 মিনিটে ও কাটাকুটি ক্যালকুলেশন এইটা বল নাম্বার 2 টা বল কারেন্ট কি হলো ওই সেকশনে এমটি সেকশন 0.04 হবে 0.2 তো এই তো ও আচ্ছা কারেন্ট হ্যাঁ কারেন্টটা বলো স্যার ওটা না রেজিস্ট্যান্সটা সেটা আপলোড কারেন্টের কনসেপ্ট সম্পূর্ণ অন্যদিকে চলে যাচ্ছে ওই সব আলোচনা হবেই না কারেন্ট ইলেকট্রিক আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স তাহলে ভোল্টমিটার লাইনে কোনো কারেন্ট ঢুকবে না না তাহলে ওপেন লুপ রডে কারেন্ট ফ্লো হবে কি করে ক্লোজ লুপ হলে তবে না কারেন্ট ফ্লো হবে এই লুপ ক্লোজ হচ্ছে না তো এটা রড এই রডে আমি যদি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি কিছুই হবে না ব্যাটারি নেই তো পোটেনশিয়াল ডিফারেন্স তো নিজে থেকে ডেভেলপ করে যাবে বলতে ব্যাটারি শর্ট সার্কিট করতে গেলে একটা রেজিস্ট্যান্স লাগবে বাট ফ্রি ওয়্যার লাগবে কিছুই নেই ওপেন লুপ ওই হলুদ দাগটা ভোল্টমিটার কানেকশন দেখানো আছে বলে মনে হচ্ছে ভোল্টমিটারে আইডিয়াল লেখা আছে তাহলে কারেন্ট জিরো কারেন্ট ফ্লো হয়নি এখন কারেন্ট ফ্লো করতে গেলে লুপ কমপ্লিট করতে হবে ওয়্যার দিতে হবে সেই ওয়্যার কি রেজিস্ট্যান্স থাকে তখন হবে মানে তারের তরঙ্গ রেজিস্ট্যান্স দরকার নেই যে নতুন ওয়্যার কানেক্ট করলো তার ভির বদলে যদি ওখানে রেজিস্ট্যান্স শো করা থাকতো তখন লুপ কমপ্লিট হতো না কারেন্ট হবে বুঝলে চলো তাহলে আরেকটা কোশ্চেন এর মধ্যে অনেকগুলো ইন্টারেস্টিং কেস আছে যে আমাদের নাম্বার অফ স্কোপ বাড়লে কি মজাটা একটার বদলে যদি 10টা থাকে 20টা থাকে 50টা থাকে কি হবে তবা এটা তো একটা রড দেখেছি সাইকেলের এই জিনিসটা ধরো 4টে দিলে তখন স্কোপ মতো মনে হবে লাস্ট কেস ডিসকাশনটা তো ওইটা বলে শুরু করেছি এখানে যাবো তবা কোথাকার জল করে গড়ায় দেয় হ্যাঁ স্যার এরকম ইন্টারেস্টিং কিন্তু একবার এটা বুঝতে পারলে খুব ভালো লাগে নিজের প্রবলেম বানিয়ে নিতে চাও ভালো হয়তো নাও লাগে এটা আচ্ছা এইবার ওই সিমিলার টাইপ অফ কোশ্চেন আমি ফিগারগুলো দিচ্ছি না ভেবে তখন এল রডটার লেন্থ এল ইকুয়াল টু আবার 2 মিটার এর রোটেশন হচ্ছে এদিকে অ্যাঙ্গুলার স্পিড ওমেগা ওমেগা ইকুয়াল টু 20 রেডিয়ান পার সেকেন্ড mn rod মিড পয়েন্ট p mp ইকুয়াল টু k আগের মতো কোশ্চেন এইবার সিচুয়েশন একটু ডিফারেন্ট করছি পি আর এর পয়েন্টের মধ্যে একটা রেজিস্টর ওয়ালা একটা রড কানেক্ট করব নয়েজ আর ইকুয়াল টু 4 ওহমস বুঝে গেলে তারপর নিশ্চয়ই কি বলবো যে ওই লাইনে কারেন্ট ফাইন্ড করতে হবে কারেন্ট পিএন সেকশন স্যার রডটার এই রডটার কোনো এর নেই কিছু ভুলা নেই বলবো এইরকম আছে দেয়া এবার একটা মিড পয়েন্ট একটা রেজিস্টার এইবার এই কেবল ফাইল করতে হবে এবং সাবসিকুয়েন্ট এবার কিন্তু কারেন্ট থাকবে কারেন্ট ছিল আগে থেকে বলছি স্যার বি ও ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আগেরটা ধরে নাও 0.02 যা ছিল সেম ধরে নাও ম্যাগনেটিক ফিল্ড পিএনএন এর মধ্যে রেজিস্ট্যান্স ধরা যাবে দরকার নেই ওই পুরো লাইনটা 4 ওহম রেজিস্ট্যান্স দেয়া আছে দেয়া নিয়ে মানে ধরতে হবে মানে রডের কোনো রেজিস্ট্যান্স নেই লুপটাকে তাহলে কারেন্ট ফ্লো হবে কারণ ক্লোজ লুপ হচ্ছে না হ্যাঁ বলো ইন্টিগ্রেশনের পয়েন্টটা তুই 0 টু l করতে পারবি না এ l/2 থেকে l করতে হবে ইন্টিগ্রেট
2 থেকে এল ওখানে এল দিয়ে করলে আর না তো হচ্ছে 1 থেকে 2 করতে হবে ভ্যালু আলাদা ফর্মুলাতে বসাতে হবে কিন্তু ওই জন্য ইন্টিগ্রেশনটা শিখিয়ে দিলাম এখানে হচ্ছে 0 থেকে 1 হলে নয় চলে যাবে পি পয়েন্টের সেন্টার থেকে ডিসটেন্স 1 মিটার আর এন পয়েন্টের ডিসটেন্স 2 মিটার 1 থেকে 2 মিটার এই লেন্থের মধ্যে কত যাবে মানে করা যাবে তাহলে মাইনাস করতে হবে বি ওমেগা স্কয়ার বাই 2 মাইনাস বি ওমেগা স্কয়ার বাই 2 দুটো ভ্যালু করতে হবে 0.3 তো আগের কনসেপ্টটাই যদি আমরা কন্টিনিউ করি x ডিসটেন্সে dx পার্ট নিয়ে ওইটা যদি করি তাহলে dx আইলাম d ওমেগা x dx ছিল হ্যাঁ তাহলে ভোল্টেজ বিটুইন pn ইন্টিগ্রাল dx এই জায়গাটা ধরতে হবে তো ভোল্টেজ বার করা মানে কি ইন্টিগ্রালটা করব যখন ভোল্টেজ ফাইন্ড আউট করব দুটো পয়েন্টের মধ্যে ইকুয়াল টু ইন্টিগ্রাল x dx এবং p পয়েন্টের সেন্টার থেকে ডিসটেন্স হচ্ছে 1 মিটার আর n পয়েন্টটা সেন্টার থেকে 2 মিটার দূরে আছে তো রডের টোটাল লেন্থ কত এবার করো হয়ে যাবে ওমেগা হচ্ছে 20 এটা ইন্টিগ্রেট করলে আসছে x স্কয়ার বাই 2 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার এই ইন্টিগ্রাল into 3 sir তাহলে 1 এবার তাহলে কারেন্ট পেয়ে যাবে আলাদা ভাবে আনসার নাহলে এল দিয়ে করতে পারো এটা তাহলে 1 এর জায়গায় লিখবে l বাই 2 আর 2 এর জায়গায় লিখবে l তারপর লাস্টে l ইকুয়াল তাহলে 2 বসাবে মানে এই জিনিসটা ওর বুঝতে পারছেন আমি এটা বসবো ওই সূত্র দিয়ে এরকম ভাবে করছিস তাই তো এটা বি ওমেগা নিয়ে চল লিমিটটা l বাই 2 থেকে l বললো পরে তাহলে শেষে ওখানে l এর জায়গায় তাহলে 2 বসিয়ে দিতে হবে তখন আবার যে l ইকুয়াল 1 বসবে তাহলে ওই লুপটাতে কারেন্ট কি হবে কারেন্ট হচ্ছে 1.2 ডিভাইডেড বাই 4 আমার সুস্থ মানুষটাকে মেরে শেষ করে দে রাইটারের কোশ্চেনগুলো বোর্ডে থাকে না তো ওই জন্য এগুলো আলাদা করে শিখতে হয় বলে টাইম নিচ্ছি ক্লোজ লুপ ফর্ম হচ্ছে p থেকে n একটা রড আছে পাথ আছে ওখান থেকে ওয়্যার আছে কিন্তু এখান থেকে এখানে এখানে পুরো ক্লোজ পাথ কারেন্ট ফ্লো তুই যদি mn এর ভিতরে বসাতিস ক্লোজ লুপ থাকলে ফ্লো হতো ভোল্টমিটার এই লাইনটা আইডিয়াল ভোল্টমিটার মানে তার রেজিস্ট্যান্স অফ ইনফাইনাইট তো এইখানে যদি ইনফাইনাইট রেজিস্ট্যান্স বসাও এখানে তো কোনো কারেন্ট ফ্লো হতে পারে না তাহলে লুপ কমপ্লিট হচ্ছে না তো মানে m থেকে p তে কারেন্টটা গেল এরকম m থেকে p থেকে n ব্যাকআপ করে আসতে পারছে না ওপেন পাথে কারেন্ট যায় না মানে মানুষের মতো নয় কারেন্ট একটু কম একটা গেল কি বলছে আর যাওয়া যায় এবার কি করব ওরকম হবে আগে থেকে দেখে না পুরো ঘুরে আসতে পারবে কিনা তারপরে যায় যে দেখে না পাথ ক্লোজ আছে তা যায় তাহলে স্যার পরীক্ষায় ইন্টিগ্রেশন দিয়ে করাটাই বেশি নিরাপদ নিরাপদ আমি দেখিয়ে দিলাম যেটা মনে হবে কোনো একটা প্র্যাকটিস আমি একবার এটা কি তাহলে ওরকম হবে তো b ওমেগা l স্কয়ার বাই 2 দিয়ে হবে একবার l এর জায়গায় 2 বসিয়ে টোটাল করব আর একবার l এর জায়গায় 1 বসিয়ে টোটাল করব মাইনাস করবে করলেও হবে স্যার এইখানে তো লিমিটটা চেঞ্জ করে দিলেই হবে এই জায়গাটাতে তো তো ইন্টিগ্রেশন প্রত্যেকবারে আমরা একই কাজ করছি ইন্টিগ্রাল b ওমেগা ইন্টিগ্রাল x dx সো x এর লিমিটটা একটু আলাদা আলাদা হচ্ছে আর ফর্মুলা দিয়ে করলে ওই একই হবে একবার থেকে কিছু কি আর একটা কিছু পৌঁছে কোয়াড্রাটিক এইবার এই কোশ্চেনটা আর স্যার আরো এটা কি অ্যানসার বলতে পারে হ্যাঁ কিন্তু একটু মনে এখানে বলেছি না এখানে ফর্মুলা বেশি নেই স্যার নিউটনিয়ান মেকানিক্স এর ফর্মুলা কম কিন্তু কেসেস প্রচুর মানে একটা করে সব স্টাডি না করতে পারলে বেশি এইসব কাজের জন্য মাইকেল ফ্যারাডে আর লেন মিশোদারে দিয়ে দিতে হবে স্যার গিয়ে ঝামেলা করে আসবে টাইম ওয়েস্ট হবে কি তর্ক বিতর্ক বিশেষ করতে পারবে না কারণ মাইকেল ফ্যারাডে তো পড়াশোনা করবে জানতো না লজিক এমনি দেখাতে পারবে না পড়াশোনা করেনি হ্যাঁ সে বই দোকানে কাজ কিন্তু তর্ক তো তাই কি কেন বুঝতে পারবে তুমি একটা জিনিস বুঝতে চাই ব্যাক করে দিয়ে তাকে করে করে ডাকু না হায় রাম মানে এরকম শোনা যায় ওনারা ইন্টারভিউ বলে একটা আছে
ওই মাইকেল ফ্যারাডের ইন্টারভিউ দিয়েছিল জিজ্ঞেস করেছিল যে বলছে যে আপনি তো ফিজিক্স নিয়ে তো ইয়ে করছেন ফিজিক্যাল সায়েন্সের তো ফিজিক্স তো এটা টার্মটা ইউজ হতো না বলতে না এটা 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরি না সেই 150 বছর হয়ে গেছে তাই এবারে ওনাকে জিজ্ঞেস করেছিল যে হোয়াট অ্যাবাউট কেমিস্ট্রি কেমিস্ট্রি তো ফ্যারাডেস লস হয়েছে না বলছিল আই ডোন্ট ডু কেমিস্ট্রি তাহলে ফ্যারাডে ওখানে কেন ঢোকানো হয়েছে? ওই তো আলাদা করে কেমিক্যাল কিছু করতে হবে তো করেন না জিনিসটা ইএমএফ তো সেই ভগবান মান শার্লক হোমসের একটা গল্প আছে শার্লক হোমসকে যে ডক্টর ওয়াটসনকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমার একটা কেসে একটা প্রবলেম হয়েছে আমি ওকে একটা আমার ইনফো দরকার ওর সঙ্গে কি বলো বলছে আচ্ছা পৃথিবী কোন দিকে ঘোরে একটা কোশ্চেন করেছিলাম যে কি তুমি লোকের মুখ দেখে তার ড্রেস দেখে এত কিছু বলে দিতে পারো পৃথিবী কোন দিকে ঘোরে জানো না শার্লক হোমস বলে ইট ডাজন্ট ম্যাটার না What if our earth goes around the sun or sun goes around the earth or they go round and round of each other? It doesn't matter. और जैसे हम की करो? टेक्निकली अच्छा हमारा ब्रेन हम लोग सब जगह दिखते हैं जाएंगे এই তো তুমি আমি হেল্প করে দিচ্ছ দরকার জেনে নাও কিন্তু বলছে না আমি অনেক কিছু জানি না কিন্তু সেগুলো যারা জানে সেই লোকগুলো আমি হ্যাঁ দ্যাট ইজ বেটার তাহলে পুলিশ ফাইল ক্রাইম রেকর্ডস যেগুলো মনে থাকে যেগুলো মনে থাকে না আমি জানতে লাগে না আমি তো জানি কোন পুলিশের কাছে আমি একটা পেয়ে যাবো তার নামটা মনে রাখিস পুলিশের মানে ওয়ার্কস লাইক কম্পিউটার ব্রেন কম্পিউটার ভাবে কাজ করে ভ্যালিড কম্পিউটার তো ডেটা স্টোর করে রাখে না শুধু রেজিস্ট্রিগুলো মনে রাখে তুমি একটা জিনিস রিকল করলে ফাংশন রিকল করলে কি কম্পিউটার রেজিস্ট্রি পেয়ে যায় রেজিস্ট্রি করে দাও ওই ফাইলে আছে ডিসপ্লে করে স্যার এক্স্যাক্টলি এই পয়েন্টটাই অ্যালবার্ট আইনস্টাইনের এই পয়েন্টই ছিল এই অনেক সায়েন্টিস্ট এইভাবে কাজ করে মুখস্থ করে কিছু লাভ নেই এক্স্যাক্টলি কেন আইসের একজন জিজ্ঞেস করেছিল স্পিড অফ লাইট কি আইসের পরে ওরা জেনে আমার কি হবে বুঝতে পারছো তুমি বইতে পারবে বইটা খুললে পাওয়া যাবে আমি কেন জানি না মনে রাখতে চাই না যে কারণ লাইট স্পিড অ্যাবসলিউট আমি এটাই স্পিড জানি কি বলবো সেই স্পিড জানি যাচ্ছে না আমার because I'm frustrated বেশিরভাগ with the education system gathering knowledge doesn't matter exactly sir gather করে কি হবে applicable knowledge গুলো ইউজ করলে বেটার নলেজটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আচ্ছা এইবার এই কোশ্চেনটা বলো তাহলে দেখি তোমরা কিরকম অ্যাপ্লাই করতে এবারে শুরু রড থেকে অনেকগুলো আঁকতে হবে তো তাই এটা এরকম হুইল আছে তাতে কতগুলো স্পোকস আছে spokes equal to 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা স্পোক আছে আগের অঙ্কটার মধ্যে সব দিয়েছি each length equal to L ঠিক আছে এই সিমিলার কোশ্চেনটা ফের দিচ্ছি যা যা ফিগার আছে এগুলো V equal to 0.04 টেসলা omega equals to 20 radian per second একদম আগে যে কোশ্চেনটা full question sir fine EMF developed এই সবটা একসাথে জয়েন করে দেন এটা ফাইন্ড আউট করতে হবে এর ইন্টার টোটাল ইএমএফ কত ধরো প্রথমে একটা রডের জন্য ইএমএফ ফাইন্ড আউট করব 1.6 এটা তো বি ওমেগা স্কয়ার বাই 2 নাকি হ্যাঁ সেন্টার ধরো এটা এ বলছে এটা ভোল্টেজ বিটুইন voltage between E and EMF total মানে B omega L square by 2 স্টার বড় হবে লেন্থ এটা 2 মিটার এই লেন্থটা দেওয়া আছে
কটা রিম আছে টোটাল 8টা 8টা কিন্তু এই 6.48 তো না কেন এরিয়া কেন নয় why not why not good man আচ্ছা অন্য কিছু একটা কোশ্চেন একটা एग्जांपल দেখো তো দেখি মনে পড়ে কিনা এক মিনিট সিরিয়াস তো 1.6 ভোল্ট থেকে ও 1.6 ভোল্ট তো থাকবে রেজিস্ট্যান্স যাও আছে এটা টোটাল ইএমএফ কত হবে 1.6 কেন 1.6 মানে দুটো সেল অ্যাড হয়ে গেল না এটা তো প্যারালাল কম্বিনেশনে আছে সিরিজে হলে অ্যাড হতো এটাও প্যারালাল কম্বিনেশন আচ্ছা ওগুলো প্যারালাল আরে একটাই তো এ রিম সব কটা রেল একই জায়গায় কানেক্টেড আছে আর সেন্টার গুলো তো সব এক জায়গায় জয়েন আছে তো সব কটা মানে এক একটা স্পোককে এক একটা ইকুইভ্যালেন্ট ব্যাটারি দিয়ে কনভার্ট করে এই যে একটা স্পোক রয়েছে ওগুলোকে একটা ব্যাটারি পাবো আচ্ছা ইএমএফ এর জন্য যদি কারেন্ট ফ্লো হওয়ার হয় তার ডিরেকশন কোন দিকে হবে সেন্টার টু আউট অর আউট টু সেন্টার এটা বলা দেখি তারপরে বলছি কারণ ব্যাটারি তো পজিটিভ নেগেটিভ টার্মিনাল পাশে যাবে সেন্টার টু আউট সেন্টার তো এখানে ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড ধরে নাও এটা ম্যাগনেটিক ফিল্ড এটা না জানলে হবে না যে কোনো একটা পয়েন্টে ধরে পি ভেলোসিটি সো দ্যাটস সেকেন্ড ম্যাক্সিমাম এই যে রাইট হ্যান্ড হয়ে যাবে আউট টু ইন আউট টু এদিকে ভেলোসিটি এটা হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড তাহলে কারেন্ট মুভিং ইনওয়ার্ড তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আমি স্পোক গুলো ড্রয়িং করেছি স্পোক গুলোকে প্রতিটাকে ইকুইভ্যালেন্ট ব্যাটারি বলে ভাবো যাদের প্রত্যেকটা ইএমএফ 1.6 ভোল্ট করে সেন্ডিং কারেন্ট ফর সেন্টার মানে এরকম এই যে 1.6 ভেতরটা প্লাস বাইরেটা মাইনাস বুঝেছো 1.6 এরকম করে তুমি যেটা সাবস্টিটিউট করে দেয় বুঝা না আর সব কিছু প্যারালাল হয়ে আছে টোটাল ইএমএফ ওটা টোটাল লেন্থ the number of spokes doesn't matter বাট কারেন্টের ক্ষেত্রে লাগে কারেন্ট বার করতে লাগতে পারে যদি টোটাল রেজিস্ট্যান্স না বলে একটা স্পোকের রেজিস্ট্যান্স বলে তখন টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে রেজিস্টার গুলো আবার প্যারালাল আছে তাহলে তো ডিক্রিজ হয়ে যাবে তাই না কারেন্ট ফাইন্ড করতে গেলে তখন রেজিস্টার প্যারালাল আছে কারেন্ট কি বলি ভাই তার প্রতিটা রেজিস্টার গুলো 1 তাহলে টোটাল হয়ে যাবে 1/8 এবার তারপরে কারেন্ট যে কোনো দুটো টার্মিনালের মধ্যে যা খুশি করে আচ্ছা আরেকটা কোশ্চেন দাঁড়িয়ে বাকি আছে এবার মনে করো ওই স্পোক তো কিছু নেই একটা ডিস্ক আছে সলিড ডিস্ক ওই ডিস্কটার রেডিয়াস 2 মিটার एंगुलर स्पीड ओमेगा और जा আছে আগের মতো 20 রেডিয়ান পার সেকেন্ড ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে এক সব একই একরকম করছি কেন পরে নিজেদের কম্পেয়ার করতে শুরু কোনটাই কি হয়েছিল ওদের আলাদা আলাদা ফিগার হলে তখন কম্পারিজনটা বুঝতে অসুবিধা সেটা করে যাচ্ছে 0.34 এবারে সেন্টারটা কি একটা নাম দিয়ে দাও ধরো ও আগে এর নাম দাও এ ভোল্টেজ অ্যাক্রস ও এ এবার বলো আইডিয়া কিছু মানে ভোল্টেজ আচ্ছা আগে এটা বলেছে এটা ডায়াগ্রাম স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে কি না এই কিছু লাগবে না এই ড্রয়িংটা লাগবে এই কটা স্পোক আছে আটটা না সিরিয়াসলি জিজ্ঞেস করছি আটটা ছিল স্যার আটটা ছিল এই কটা আছে সাতটা আছে অনেক অনেক স্পোকের সংখ্যা যদি প্রচুর করতে থাকে বাড়াতে থাকে হ্যাঁ একশন তাহলে তো 40টা display- কভার হয়ে যাবে হ্যাঁ একটা স্পোকের যা সেম ডিস্ক হলো সেই এক একটা নাও পাঁচটা নাও দশটা নাও হাজারটা নাও ইনফাইনাইট নাম্বার অফ স্পোক জুড়ে দিলে একটা পুরো সলিড শীট হয়ে যাবে ইএমএফ এর কোনো চেঞ্জ হবে
সেন্টার টু তার মানে 1.6 তারপরে আবার সেই বি ওমেগা এল স্কয়ার বাই 2 ঠিক আছে ক্যালকুলেট তো পরে করে নিতে পারবে করা আছে অলরেডি সেই 1.6 আচ্ছা I calculate this bicep, but anyways. মোশনাল ইএমএফ মোটামুটি ডিসকাস করব মোশনাল ইএমএফ খুব ইন্টারেস্টিং এবং একবার জিনিসটা বুঝতে পারলে তখন খুব ইজি লাগে না হলে খালি করে আমি প্রতিটাকে আলাদা আলাদা এটাকে এতগুলো ডিসপোনেবিলিটি তাহলে একটাই সেই বি ওমেগা এল স্কয়ার বাই 2 সব লাস্ট এর উপর একটা কোশ্চেন নিয়ে যাবে নিয়ে এবারে পরের টপিকটা পড়বো তিন ধরনের কোশ্চেন আছে দেখা যাক। আটটা স্পোক করে নাও এবার শুধুমাত্র ফিগার আমি কোনো নাম্বার magnetic field B, length of each rod L, angular speed omega, and extract a data দেওয়া আছে resistance of each rod R বলছি বলটা O সেন্টার O আর যে কোনো একটা এন্ড পয়েন্ট ফাইন কারেন্ট ইন ইসটা মিটার কানেক্টেড আছে এই লাইনটার কোনো রেজিস্ট্যান্স নেই আইডিয়াল রেজিস্ট্যান্স find current R0 হয়ে গেলে ইনফিনিটি হবে স্যার ইনফিনিটি বল যে আমি এটা কারেন্ট করতে রেজিস্ট্যান্স মিটারে তো আটটা আছে তাই তো 8 ইনটু R/8 হবে R/8 হবে যদি কারেন্ট বাট হলে তো 8 ইনটু আচ্ছা এই ও এ পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত B omega square R square B ওই omega আমরা করলাম বি ওমেগা L square by 2 L স্কয়ার বাই 2 তাহলে এই লাইনে কারেন্ট ইকুয়াল টু এই কারেন্টটা তো সিরিজ করা থাকে না পুরোটার সাথে অ্যাম্বিটার যে লাইনে আছে ওই লাইনে কি হবে কারেন্ট তো ভোল্টেজ তো জিরো ভোল্টেজ জিরো তাহলে কারেন্ট ইনফিনিটি হবে ঠিকই বলেছো এখানে কারেন্ট ফ্লো আসছে না yes এবার যদি এই লাইনটার একটা কোনো রেজিস্ট্যান্স বলা যায় অ্যাম্বিটার যেখানে কারেন্ট করছে সেখানে রেজিস্ট্যান্স বলো কি বলো স্যার প্রত্যেকটা তারে রেজিস্ট্যান্স তার প্রত্যেকটা ধরে রাখো যেখানে কারেন্ট যে অ্যাম্বিটার রিডিং সেটা নিতে হবে সার্কিটটা পাবো এই তো ওটা ইকুইভ্যালেন্ট সার্কিট প্রয়োজন করছে কারেন্ট ইলেকট্রিসিটি তো এই হবে ডাউট হবে ও এই পয়েন্টটা এর মধ্যে ইএমএফ হচ্ছে 1.6 ভোল্ট হ্যাঁ এই লাইনটা সিরিজ করা আছে সঙ্গে অ্যাম্বিটার এই রেজিস্ট্যান্স কত আছে 0 এই অ্যাম্বিটার যে লাইনে আছে ওই লাইনে তো কারেন্ট ফ্লো হচ্ছে এই 0 হচ্ছে না তোরে এই রেজিস্ট্যান্স আছে তারটা রেজিস্ট্যান্স আছে সেটা এই এইটা রেজিস্ট্যান্স আছে না তার ও এ পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স আছে ওয়েভ ভেক্টর স্যার কিন্তু শর্ট সার্কিট হয়ে যাচ্ছে তো স্যার হ্যাঁ এইটা সে ওটা ওই তো লার্জ কারেন্ট তো কারেন্ট হবে তো ওই তো বি ওমেগা এল স্কয়ার বাই 2 হয় 0 না ইনফিনিটি না আর কেন স্যার ওই যে একটা স্পাইক আছে ওখানে একটার জন্য আর টোটাল 8টা আছে
আর না কিন্তু সেইটা এখানে কনসিডার হচ্ছে কেন এই কোন রেজিস্ট্যান্স এখানে কন্ট্রিবিউট করছে না ওআর এর মধ্যে আমি চলে দিচ্ছি মানে লাইক শর্ট সার্কিট মতনই করে দিয়েছি শর্ট সার্কিট করলে কি হবে ব্যাটারি আর ইন্টারনাল রেজিস্ট্যান্স শুধু তখন বাকি তো স্যার এখন আর 7টা সেটার জন্য তো কনসিডার করে টোটাল ইএমএফ নেওয়া হয়ে গেছে এবার তো আমি যে লাইনে কারেন্ট ফাইন্ড করছি অ্যামিটার তো সিরিজ থাকে অ্যামিটার যে লাইনের সঙ্গে সিরিজ থাকবে সেই লাইনে কারেন্ট মেজার স্যার অ্যামিটার সিরিজ থাকে না হ্যাঁ অ্যামিটার সিরিজ থাকে কিন্তু আমরা যেটা প্যারালালি কানেক্ট করছি না ওই এই ওআর এ পয়েন্ট এখানে তো এই দেখ এটাকে তুই ব্যাটারি পাওয়ার করলেই বুঝতে পারবি এই 1.6 ভোল্ট এই তারটা রেজিস্ট্যান্স কত ও এ ওয়াইটার রেজিস্ট্যান্স আর আচ্ছা ভ্যালিড ওটা এ নয় প্যারালাল ওই ড্রয়িং এরকম করা আছে হ্যাঁ এই জন্যই তো স্যার হ্যাঁ ওই লাইনে কারেন্ট এটা লোকাল সোর্স কারেন্ট তাহলে এখানে এই ধরনের কোশ্চেন হতে পারে ইএমএফটা শুধু খেয়াল রাখতে হবে যে স্কোপের উপর ডিপেন্ড করছে শুধু ডায়ামিটার বা রেডিয়াস এই ডেটাগুলো দেওয়া থাকে ওখান থেকে ইএমএফ স্কয়ার বাই 2 এই স্কোপ periodic EMI periodic electromagnetic induction periodic EMI হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট প্রসেস মানে ইনপুট এনার্জি হচ্ছে কম থাকে বিকজ কি করে রোটেট করানোর জন্য স্টিম বা ফ্লোয়িং ওয়াটার তাদের যে কাইনেটিক এনার্জি সেটা তার সঙ্গে একটা টারবাইন বলা হয় টারবাইনের কাজ হচ্ছে যে কোনো কাইনেটিক এনার্জি থেকে রোটেশনাল এনার্জিতে কনভার্ট করা ঠিক আছে তো নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর বা থার্মাল রিঅ্যাক্টরে স্টিম বানিয়ে সেই স্টিমটার মধ্যে পাঠানো হয় স্টিম টারবাইন আদারওয়াইজ এমনি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে জল দিয়ে ভরানো আছে ওয়াটার ছাড়া হচ্ছে তখন ওয়াটার ফ্লো গাশিং ওয়াটার হচ্ছে ওটাই ওই রোটেশনটা হচ্ছে তো যে কোনো একটা কয়েল তাকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করানো হয় দেন উই হ্যাভ পিরিয়ডিক ইএমআই এখানে দুটো বেসিক টেকনিক আছে পাশে একটু নোট করছি একটা আমাদের সিলেবাসে নেই বলে পড়বো না আরেকটা আছে এটা হচ্ছে ডায়নামো আর অল্টারনেটর ডায়নামোটা আমরা নিশ্চয়ই জানা আছে অল্টারনেটরটা আমরা হয়তো শুনেছি ওটা একটু বলে রাখছি এই জিনিসটা কি ডায়নামো জিনিসটা কি একটা ম্যাগনেটিক ফিল্ড ফিক্সড প্রেজেন্ট মানে বি কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটটা একটা ফিল্ড ম্যাগনেট বলা হয় কারণে একটা নিয়ম হলো ইউ শেপ ম্যাগনেট স্ট্রং ম্যাগনেট তার মধ্যে একটা কয়েল রেক্ট্যাঙ্গুলার কয়েল বা সার্কুলার কয়েল তাকে যদি রোটেট করা হয় তখন একটা পিরিয়ডিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এটা হচ্ছে ডায়নামো প্রিন্সিপাল সেই এরকম টাইপের তোরা টপ ভিউ থেকে ছবি পড়তিস মনে আছে এম আর এস এরকম ছিল ম্যাগনেটের টপ ভিউ গুলো দেখা যাচ্ছে ম্যাগনেটিক আর এর মধ্যে একটা কয়েল থেকে এরকম কয়েলটা রোটেটিং কয়েল হলে এই দুটো এন্ডের মধ্যে একটা ইএমএফ থাকলো এবার এর সঙ্গে স্লিপ রিং কানেক্ট করলে এসি পাওয়া যায় কমিউটেটর দিলে ডিসি পাওয়া যায় অল্টারনেটর এরকম করা হয় অল্টারনেটর কি করা হয় এখানে ম্যাগনেটটা ফিক্সড বেসিক ডিফারেন্স হচ্ছে ম্যাগনেট ফিক্সড আর কয়েলটা রোটেটিং দ্যাট ইজ ডায়নামো আর অল্টারনেটর কি করে কয়েলটাকে ফিক্স রাখা হয় এই চারিদিকে ম্যাগনেট এরকম বসানো থাকে এই ম্যাগনেটটা রোটেটিং that is again a magnet rotates coilটা fixed এটা বেশি এনার্জি এফিশিয়েন্ট কারণ যখন ওই ম্যাগনেট ফিক্স থেকে কয়েলটাকে রোটেট করানো হয় কয়েলের যে কানেকশন টার্মিনাল ওটার সঙ্গে হয় কমিউটেটর বা স্লিপ রিং যাই কানেক্ট করে না তার জন্য একটা কার্বন ব্রাশ দিয়ে কানেক্টেড থাকে মুভিং পার্টস রোটেটিং পার্টস তাহলে কোনটা কন্টিনিউ কানেকশনটা একবার কানেক্টেড ডিসকানেক্টেড হতে থাকে আর্মেচার হোক স্লিপ রিং যাই হোক না বা কার্বন ব্রাশটা ফ্রিকশন আছে ফ্রিকশনাল লস আছে এনার্জি লস আছে কিন্তু এই সেকেন্ড ডিজাইনটা হবে অল্টারনেটর একটা কয়েল ফিক্স আছে চারপাশে ম্যাগনেট ঘোরাবে তো সেই ইন্ডাকশন হবে ম্যাগনেটের মোশন আছে তাই ইন্ডাকশন হলে কিন্তু কয়েলের সঙ্গে যে বাকি যে সার্কিটটা সেটা তো কোনো মুভিং পার্ট নেই তার মধ্যে এখানে একমাত্র মুভিং পার্ট শুধু ম্যাগনেট কয়েলের সঙ্গে কোনো কার্বন ব্রাশ পাস কিছু লাগে না ডাইরেক্ট এর ফলে কি হয় ওখানে মেইনটেনেন্স কস্ট বলো বা ফ্লাক্স লস এনার্জি লস এগুলো মিনিমাম এই
জন্য অল্টারনেটর বর্তমানে বেশিরভাগ জায়গায় ইউজ করে। যেগুলো এক ধরনের ডায়নামো যেটা দেখবি দোকান টোকানে ইউজ করে, ছোট ছোট লাল রঙের হয়, পাওয়ার কাট হয়ে গেলে বাজার টাজারে ব্যবহার করে। ছোট ছোট মতো জেনারেটর হয় যেগুলো, ওইগুলো বেশিরভাগই অল্টারনেটর। ওইগুলো বেশিরভাগই অল্টারনেটর। কিন্তু অল্টারনেটরের একটা প্রবলেম হচ্ছে খুব লার্জ পাওয়ার প্রোডাকশনে একটু প্রবলেম আছে, কারণ হচ্ছে তোমার এই ম্যাগনেট খুব লার্জ করতে গেলে খুব হেভি হয়ে যায়, তখন ওটা ঘোরাতে অনেক এনার্জি লস হয়, সাসপেন্ডেড রাখা মুশকিল। আদারওয়াইজ অল্টারনেটর বেশি এনার্জি। তো আমাদের সিলেবাসে অল্টারনেটর নেই, জাস্ট বললাম আমরা ডায়নামোটাই করব। ডায়নামোর বেসিক প্রিন্সিপাল কি আছে? সাপোজ এটা একটা ডায়নামোর কয়েল দেখাচ্ছি, রোটেটিং ইন আ ম্যাগনেটিক ফিল্ড with angular speed omega. Magnetic field line গুলো এরকম শো করছে, left to right আছে suppose, on that side north pole, on that side south pole, তো এটা magnetic field. কয়েলটার লেন্থ হচ্ছে L, ওয়াইডটা যোগ করুন D, কয়েলটার সাইড ভিউ initially coil এরকম ছিল সাইড। after certain time horizontal direction এর সঙ্গে সাপোজ কয়েলটা একটা অ্যাঙ্গেল সাইড থেকে যেটা শো করছে ওটা হচ্ছে প্লেন অফ দা কয়েল, সাপোজ অ্যাঙ্গেল ইজ থিটা। এই যে জিনিসটা ধরো কয়েলটা সাইড থেকে দেখছো তো এরকমই দেখাবে না, একটা লাইন ফার্স্ট পজিশন এটা। এবার কয়েলটা যখন রোটেট করছে তাহলে এরকম রোটেট একটা সার্টেন পজিশন করে গেল অ্যাঙ্গেল, সেটা চলতে দেখছি ইনিশিয়াল পজিশন থেকে এদিকে রোটেট করে আছে। মানে থিটা ইকুয়ালস টু কি ওমেগা টি, ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে যদি টি টাইম করে থিটা ইকুয়াল টু ওমেগা টি, তাহলে এখন এটার মধ্যে দিয়ে ফ্লাক্স কত? VA cos থিটা, VA ওমেগা টি cos ওমেগা টি, একটা টার্ম। কিন্তু জেনারেলি এখানে কি করি আমরা? মাল্টিপল টার্ম वाला কয়েল নিই, 1000 2000 3000 টার্ম वाला কয়েল, তাহলে phi টোটাল ইকুয়াল টু হয়ে যাবে NBA cos ওমেগা টি n টার্মস এর জন্য। Parallel law বলছি induced EMF minus phi t, n টাইম মধ্যে ইনক্লুড করে নিচ্ছি, সেই জন্য আমরা করে নিলাম। কোসাইন এটা ডেরিভেটিভ কি হবে? cos ওমেগা টি ডেরিভেটিভ করো মাইনাস sin ওমেগা টি মাইনাস ওমেগা sin ওমেগা টি ইকুয়াল টু ওমেগা থাকবে n VA ওমেগা sin ওমেগা টি। যদি 0 হয় বা এরকম সমান আরো কিছু ভ্যালু আছে, ওমেগা টি ভ্যালু 0 পাই 3 পাই 2 পাই 3 পাই এরকম ভ্যালু যদি মিলে থাকে, দেন sin ওমেগা টি ভ্যালু 0, EMF ও 0, আর ওমেগা টি যদি পাই বাই 2 3 পাই বাই 2 5 to 5 to 9 position থাকে, দেন mod sin omega t 1, তাহলে প্লাস মাইনাস 1 হতে থাকে, sin 90 ভ্যালু 1 270 ডিগ্রি মাইনাস 1 এরকম চলছে। এটাকে জেনারেলি আমরা এপসাইলন 0 দিয়ে ডিনোট করি, and it is often called the peak voltage. So induced EMF at a given time ফরম্যাটে লেখা যাবে। This introduces to alternating current. এটাই ভাবছিলাম এটা ভালো করে বোঝা Because it are graph sinusoidal হবে, this value is epsilon ইকুয়েশন minus epsilon. please comment
choice right? সিম্পল এরকম এই চ্যাপ্টারের পর ডিসকাশনের কিছু নেই, কারণ এটা ডিসকাশন করা হয় বেশি। এই চ্যাপ্টারে জাস্ট ওটা কি করে আসছে কি জানো ওই পাহাড়ের মতো শর্ট হচ্ছে না, তারপর স্কোয়ার ওগুলো বেশিরভাগ ওই ফর্ম ফ্যাক্টর জিজ্ঞেস করে ইন্ডাস্ট্রি, তিনটেই ফর্ম ফ্যাক্টর আছে। ট্রায়াঙ্গুলার শেপ, স্কোয়ার যেটা ইনভার্টারের আউটপুট, ইনভার্টার বা কম্পিউটারের যেটা ইউপিএস নেট, ওগুলো আউটপুট গুলো স্কোয়ার ওটাকে আবার সাইনোসয়েডালে কনভার্ট করতে, যে কারণে ওই ভোল্টেজ থেকে কি ইউজ করলে প্রবলেম সেটা তো সাইনোসয়েডাল ওই সাইন ওমেগা প্লাস মাইনাস এক্স এর মধ্যে ফ্লাকচুয়েট করছে। এটার সাইকেল করে দেয়, এটা প্রিন্ট বার করে দিতে ইম্পর্টেন্ট, এটা একজন স্কিপ করবে না, পরের দিন পুরো একদম সেকশন ডিপ করে আসবে। এই চ্যাপ্টারে বাকি আছে হচ্ছে ইন্ডাকট্যান্স, সেলফ ইন্ডাকট্যান্স, মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এনার্জি অফ ইন্ডাকটর, ইন্ডাকশন কয়েল, এই চারা বাকি সব কমপ্লিট করে দিচ্ছে, কিন্তু প্রবলেম অনেক করতে হবে, তাহলে আজকাল ঠিক আসে। দেখছিস এইগুলোর মধ্যে কতগুলো ছোট ছোট ব্যাপার এই কথা আর ওই সব দেখা না, এক্সাম তো সামনে আরো বড় এক্সাম আছে, ছোটখাটো এক্সাম তো I don't know. রাস্তা থেকে বেরিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত এক্সাম, কত লোক বাড়ি পৌঁছতে পারে না বেরিয়ে, এই যে চলে যাচ্ছে বেড়াতে চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বেরোনো মানেই এক্সাম, ঘুমোনো এক্সাম, ঘুমের মধ্যে লোক বাড়ি থেকে প্লেন ভেঙে পড়ে মরে যাচ্ছে, অফ করে দেবো হ্যাঁ বন্ধ করে। That's it for today.